আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা হচ্ছে আর ৩টা মিনিট একটু ওয়েট করি সবাই। দেন ইনশাআল্লাহ ৮টা ৩৫ আমরা শুরু করে দিতে পারবো আরকি। আচ্ছা, আমরা মেবি শুরু করতে পারি। তো আমরা আসলে মেইন সেশনে যাওয়ার পূর্বে আমি আপনাদের সাথে একটু ইন্ট্রোডাক্টরি কথা শেয়ার করতে চাচ্ছিলাম। আজকের এই সেশন যারা অলরেডি জয়েন করছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আর সামনে যারা জয়েন করবেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। মেনলি আজকের এই সেশনটাতে যারা অলরেডি ল্যাবে জয়েন, কিছু মানে এক্সট্রা আরো অনেকেই জয়েন করছেন, যারা আমাদের সাথে পেজে হয়তো বা আপনাদের সাথে কথা হয়েছে যে আপনারা ফার্স্ট সেশনটা করে দেখতে চাচ্ছেন যে ল্যাবটা আপনাদের সাথে অ্যালাইন করতেছে কিনা, বা আপনাদের হয়তো বা সুপারভাইজারের সাথে পার্সোনাল কিছু কোয়েরি আছে, ওইগুলো শেয়ার করার ছিল। দেন আপনারা আসলে ডিসিশন নেবেন যে এই ল্যাবটাতে জয়েন করবেন কি করবেন না। এছাড়াও আজকের এই সেশনটা যেহেতু মোটামুটি সবার জন্যই ওপেন আছে, যারা ল্যাবে জয়েন আছেন, যারা ল্যাবে জয়েন নাই, আপনারা সবাই চেষ্টা করবেন ল্যাবের মানে প্রতিটা কাজের স্টার্টিং এ যত ধরনের কনফিউশন থাকে ওইগুলা একটু ক্লিয়ার করে ফেলার জন্য। আচ্ছা, আমরা প্রথমেই আসলে মেইন সেশনে যাওয়ার পূর্বে আমি যেটা বললাম ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, এখানে আমি প্রথমে আমাদের রিসার্চ বা জার্নিটি একটু শেয়ার করি আপনাদের সাথে। আমরা রিসার্চ বাডির অ্যাক্টিভিটিস শুরু হয় ২০২৫ সালের মার্চ মাসের ১৫ তারিখ থেকে। বাট এর পিছনে আমরা প্রায় আরো বছর ১.৫ বছর এটার বিল্ডিং এ করছি। আসলে এই প্ল্যানটাও আসে আমাদের আন্ডারগ্রেড লাইফে, যখন আমরা ইনিশিয়ালি থিসিসের কাজ শুরু করি তখন চিন্তা
একটা রিসার্চ পেপার থাকা উচিত। বাট যখন রিসার্চ নিয়ে কাজ করবো এরকম চিন্তা ভাবনা মাথায় আসে, প্রথম যে প্রবলেমটা ফেস করছিলাম সেটা হচ্ছে আমি কি নিয়ে রিসার্চ করব। আন্ডারগ্রেড লাইফে আমরা মোটামুটি অনেকগুলো কোর্স কভার করছি, অনেক থিওরিটিক্যাল লেখাপড়া, প্র্যাকটিক্যাল লেখাপড়া করছি, বাট ওইগুলোর সাথে রিলেট করে কিভাবে একটা ফিল্ড চুজ করা যায় এটা নিয়ে প্রথম আমরা প্যারা খাচ্ছিলাম। পরবর্তীতে যখন আমরা আসলে একটা টপিক চিন্তা করতে পারি, এরপরে যে প্রবলেমটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে আমি তো এখনো রিসার্চের কিছু জানি না, আমাকে একদম এই বেসিক লেভেল থেকে গাইড করতে করতে কে আমাকে ওই সাপোর্টটা দিবে, একদম পাবলিকেশন পর্যন্ত নিয়ে যাবে। তো ওই চিন্তাধারা থেকেই আমরা আসলে চিন্তা করি যে বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম আসলে দরকার। আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে, আদার্স অনেকের সাথে, ছোট জুনিয়র সিনিয়র অনেকের সাথেই কথা বলি, পরবর্তীতে আমরা আসলে এই প্ল্যাটফর্মটা বিল্ড করি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের 100+ ল্যাব রান হয়েছে, সামনেও আশা করি আরো অনেক ল্যাব রান হবে, অনেক ফিল্ডের, অনেক ব্যাকগ্রাউন্ডের। তো আশা করি আপনাদের সাথেও আজকের এই যে ল্যাবের জার্নিটা, এটাও আশা করি খুব সুন্দর হবে। তো মেইনলি আমি আসলে যে জিনিসপাতিগুলো একটু শেয়ার না করলেই নয়, যেহেতু ওরিয়েন্টেশন সেশন, যারা ল্যাবে আছেন তাদের জন্য তো দরকার, যারা ল্যাবে নাই তাদের জন্য দরকার। কারণ আপনারা হয়তো এই ল্যাবে জয়েন হবেন না, অন্য একটা লেভেল জয়েন হতে পারেন ইন ফিউচারে। তো আসলে এই আমাদের কিছু রুলস এগুলো একটু জেনে নেওয়াটা ভালো আর কি। মেনলি আমরা আমাদের সাইড থেকে বলি যে আমরা উইকলি একটা সেশন, মান্থলি 4টা সেশন সুপারভাইজার প্রোভাইড করবে। বাট এই জিনিসটা ডিপেন্ড করতেছে স্টুডেন্ট প্লাস সুপারভাইজার উভয়ের উপর। এখন আপনারা যদি মনে করেন আমাদের একাধিক উইকলি, কোন উইকলি একাধিক সেশন প্রয়োজন, ওইটাও যেমন পসিবল, আবার কোন উইকে সুপারভাইজার যদি মনে করে যে না স্টুডেন্টদেরকে যে টাস্ক দেওয়া হয়েছিল ওরা ওইটা ফুললি সাবমিট করে নাই, দেন ওইটাও কিন্তু পসিবল। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের আরেকটা যে সাপোর্ট সেটা হচ্ছে 24/7 সাপোর্ট, ওইটা নেয়ার একটু ট্রাই করবেন। লাইক ধরেন আপনার কোনো টাস্ক সুপারভাইজার অ্যাসাইন করছে, বাট আপনার উইকলি সেশন আসার পূর্বেই ওই টাস্ক কমপ্লিট হয়ে গেছে, দেন আপনি তখনই সুপারভাইজারকে একটা নক দিয়ে বলবেন যে ভাই অর স্যার, আমাদের যে টপিকটা আপনি যে টাস্কটা দিছিলেন ওটা অলরেডি ডান, আর পরবর্তী টাস্কে কি হবে কাইন্ডলি এটা যদি আমাদের সাথে শেয়ার করেন ভালো হয়। তখন দেখবেন যে আপনাদের কাজ অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, আপনার তত দ্রুত পাবলিকেশনে চলে যেতে পারবেন। আর যেহেতু সুপারভাইজারের সাথে কমিউনিকেশনের ব্যাপারটা চলে, তো আমি একটু শেয়ার করি যে আপনারা কিভাবে ইন্টারনাল কমিউনিকেশন গুলো করবেন। আমাদের অ্যাপে অথবা ওয়েবে দুই জায়গাতেই হচ্ছে আপনারা চ্যাট করার অপশন পাবেন। তো এখানে আপনারা গ্রুপ চ্যাট করতে পারবেন, অথবা চাইলে সুপারভাইজারের পার্সোনাল মেসেজ দিয়ে এখানে কথা বলতে পারবেন। আর হচ্ছে এখানে রিসোর্সেস অপশন আছে, যেখানে আপনাদের সকল ধরনের পিডিএফ গুলা সুপারভাইজার অথবা আপনাদের যদি প্রোভাইড করার প্রয়োজন হয় ওইখানে আপনারা প্রোভাইড করতে পারবেন। আর ল্যাব ফিডে ইম্পর্টেন্ট মেসেজ গুলা দেওয়া হবে। আর হচ্ছে ক্লাস রেকর্ড গুলা লেটেস্ট, মানে লাস্ট 3টা ক্লাস রেকর্ড আপনারা পাবেন ড্যাশবোর্ডে, আর এর আগের গুলো পাবেন হচ্ছে মিটিংস অপশনে। আমি আবারও বলতেছি, ক্লাস রেকর্ডের মধ্যে লেটেস্ট 3টা ক্লাস পাবেন ড্যাশবোর্ডে নিচে একটু স্ক্রল করলে, আর এর আগের ক্লাসগুলো পাবেন হচ্ছে মিটিংস অপশনে ঢুকলে ওইখানে পেয়ে যাবেন। তো এইভাবে আপনার ক্লাস রেকর্ড গুলো চাইলে দেখতে পারবেন। তবে রিসার্চের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে রিয়েল টাইম কানেক্টে থাকা। কারণ সুপারভাইজার যখন একটা টপিক নিয়ে ডিসকাস করবে বা কোনো কিছু আপনাকে শিখাবে তখন হয়তো আপনার অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। যখন আমরা রেকর্ডেড সেশন দেখি তখন কিন্তু অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়। তো একই জিনিস যদি সুপারভাইজারের একাধিক বার ডিসকাস করা লাগে সেটা আসলে সুপারভাইজারের জন্য যেমন ফল। আশা করি বুঝতে পারছেন জিনিসটা কি বোঝাতে চাচ্ছি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি উইকলি যে সেশন গুলো হবে সবাই ওইটাতে একদম, মানে সবাই বলতে সবাই পার্টিসিপেট করার ট্রাই করবেন। আর অবশ্যই সেশন গুলাতে জয়েন করার পর কেউ চুপচাপ থাকবেন না, যেহেতু আমরা এখানে অনলাইনে সবাই সেশন গুলো কানেক্টেড থাকবো, চেষ্টা করবেন এর সাথে সর্বোচ্চ লেভেলের কোঅপারেট করার জন্য, যাতে এই সেশন গুলো বোর ফিল না হয়। আপনারা এই সেশন গুলোকে চেষ্টা করবেন ইন্টারেস্টিং করে তোলার জন্য আর কি, তাহলে আপনারাও আসলে অ্যাটেন্ড করে মজা পাবেন বা সেশন গুলো করে মজা পাবেন, সুপারভাইজার আপনাদের সাথে এগুলো শেয়ার করে মজা পাবে। আর হচ্ছে অনেকেই আমরা ল্যাব গুলাতে 1-2 মাস জয়েন করার পর 1-2 মাস মোটিভেশনটা হারাই
পড়ার সাথে রিলেটেড, একাডেমিকের সাথেও রিলেট হয়ে যায়। তো আমরা এগুলাতে একটু বেশি বোর ফিল করি। তো আমি এই জায়গায় আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কাইন্ড আপনারা কেউ এই মোটিভেশনটা হারায়েন না। আমি আপনাদেরকে এনশিওর করতেছি, আপনারা যদি একদম লাস্ট পর্যন্ত এই লেভে থাকেন, দেখবেন যে আপনারা আসলে পাবলিকেশন পর্যন্ত পৌঁছে যেতে পারতেছেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আবার অনেকে আমরা এখানে জয়েন করি, যে ল্যাবে জয়েন হই একটা মাস, পেমেন্ট তো মানে ফি তো আহামরি বেশি না, 1,000 টাকা, কিন্তু আসলে একটু কম্পেয়ার করেন 1,000 টাকা মান্থলি, এটা খুবই কম। তো ওই জায়গা থেকে অনেকেই মনে করি 1,000 টাকা দিয়ে জয়েন হয়ে দেখি একটা মাস ভালো লাগলে এরপর কন্টিনিউ করবো, না লাগলে করবো না। তো এই জন্য আমি মেনলি আরো বলতেছি যে আপনারা কাইন্ডলি এই কাজটা করবেন না, কারণ এতে করে সুপারভাইজারের উপর যেমন একটা ইফেক্ট পড়ে, স্টুডেন্ট আপনাকে যে গ্রুপ অ্যাসাইন করা হবে ওই গ্রুপের উপর ইফেক্ট করবে। আমরা ফ্যান্টাসি থেকে বা কিউরিওসিটি থেকে জয়েন করলেন, জয়েন করার পর একদম এখন আপনাকে যে পার্টিকুলার একটা গ্রুপের সুপারভাইজার অ্যাসাইন করে দিল একটা টপিক দিয়ে, এখন আপনার টাস্কটা হয় ওই বাকি গ্রুপ মেম্বাররা করে নেওয়া লাগবে, আর না হয় দেখা গেছে যে নতুন কাউকে অ্যাড করা লাগবে। তো এখন এইটা কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তখন ক্রিয়েট হয়ে যায়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কাইন্ডলি এরকম মেন্টালিটি রেখে কেউ জয়েন হবে না। আশা করি এরকম মেন্টালিটি কারণ নাই, যেহেতু আজকের এই ওরিয়েন্টেশন সেশন আপনারা জয়েন হয়েছেন, আমি বিশ্বাস করি আপনাদের সবার মধ্যে ততটুকু মোটিভেশন আছে যে এই ল্যাব থেকে আপনার কাজ শিখবেন, শিখে পেপার পাবলিকেশনের দিকে যাবেন। আর আমি আবারও বলি, আমাদের রিসার্চ বাড়ির মেইন মিশন এন্ড ভিশন হচ্ছে আমরা চাই আমাদের প্রতিটা স্টুডেন্ট এই ল্যাবগুলোতে জয়েন হয়ে তারা রিসার্চটা শিখতে শিখতে যেন পাবলিকেশন পর্যন্ত যায়। তো ওই জায়গা থেকে আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এরকম মেন্টালিটি কেউ রাখবেন না যে সুপারভাইজারই সব কাজ করবে, আমি জাস্ট মান্থলি ফিটা দিয়ে দিব, কানেক্টে থাকবো, আমার বাকি গ্রুপ মেম্বারের কাজ করবে, সুপারভাইজার কাজ করবে, দেন পেপার পাবলিশের বা সাবমিট টাইম যখন চলে আসবে তখন আমার নাম দিয়ে দিই, সেটা লাস্ট অথর হিসেবে না থাকেন, ওনাকে যেন আসলে কোনো প্রকার অথরশিপটা দেয়া না হয়, কারণ আমরা চাই না এমন কেউ আসলে পেপারে অথরশিপ পাক যার আসলে কোনো প্রকার কন্ট্রিবিউশন নাই। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, চেষ্টা করবেন সবাই সর্বোচ্চ পরিমাণ কন্ট্রিবিউট করার জন্য, কারণ আপনাদের কন্ট্রিবিউশনের উপর বেস করে কিন্তু অথরশিপের সিরিয়ালটা দেওয়া হবে। হয়তোবা কেউ ফার্স্ট অথর হবেন, কেউ সেকেন্ড অথর হবেন, চেষ্টা করবেন সবাই। আশা করি আপনাদের এই ভ্যালুটাও জানা আছে যে ফার্স্ট অথর সেকেন্ড অথর এগুলা কিন্তু ভেরি করে। আপনার যখন ইন ফিউচারে স্কলারশিপের জন্য সুপারভাইজারের সাথে আপনার ইন্টারভিউতে যাবেন, তখন কিন্তু এগুলা অনেকটা ইফেক্ট ফেলে। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, চেষ্টা করবেন সবাই আপনাদের সর্বোচ্চ লেভেলের ডেডিকেশনটা শো করার জন্য। আমরাও মেনলি আপনাদের কাছ থেকে এই জিনিসটাই এক্সপেক্ট করি যে আপনারা আপনাদের সর্বোচ্চ পরিমাণ ডেডিকেশন এই ল্যাবে শো করবেন। মেনলি বলতে গেলে সবচেয়ে বেশি আমরা এই জিনিস করি আপনাদের কাছ থেকে, কারণ দেখা গেছে আপনারা যত বেশি ডেডিকেটেড থাকবেন তত আপনাদের কাজ ফাস্টার হবে, তত তাড়াতাড়ি আপনারা পাবলিকেশন পর্যন্ত যেতে পারবেন। অ্যাকচুয়ালি দেখা গেছে যে আমাদের ল্যাবগুলো থেকে যখন এক একটা পেপার পাবলিশ হয় আপনাদের যেমন আনন্দ হয় আমাদেরও কিন্তু অনেক আনন্দ হয়, কারণ আমরা আসলে যে মোটিভটা নিয়ে কাজ শুরু করছিলাম ওই মোটিভটা আসলে ধীরে ধীরে ফুলফিল করতে পারতেছি। তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই এই ল্যাবটাতে একটু ডেডিকেটেডলি কাজ করবেন, যেন আসলে আপনাদের এই জার্নিটাই যেন সুন্দর হয় আর কি। একটা ইকোসিস্টেম বিল্ড করার ট্রাই করেন আপনাদের নিজেদের মধ্যে। আমাদের অ্যাপে অলরেডি 6,000+ রিসার্চার আছে। তো এইখানে চেষ্টা করবেন আপনাদের নেটওয়ার্কিংটাও বিল্ড করার, কারণ নেটওয়ার্কিং অনেক বড় একটা ইস্যু। আর পাশাপাশি আপনারা কিন্তু যদি ভালো কাজ করেন সেক্ষেত্রে আপনাদের ইন ফিউচারে যদি রিকমেন্ডেশন লেটার থাকে সেটা আপনারা আমাদের সুপারভাইজারের কাছ থেকে পাবেন। আর এছাড়া ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নামে একটা আছে, যেখানে মিনিমাম 3 মাস আমাদের ল্যাবে কানেক্টে থাকা লাগবে। তো মিনিমাম 3 মাস যদি আপনারা ল্যাবে কানেক্টে থাকেন সেক্ষেত্রে আমরা আমাদের যিনি চিফ রিসার্চ অফিসার আছে ওনার মেইল আপনাকে দিব, দেন আপনি ওনাকে মেইল করলে আপনাকে একটা ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হবে। আর অবশ্যই সেক্ষেত্রে আপনাকে 3 মাস অ্যাক্টিভলি পার্টিসিপেট করা লাগবে। আচ্ছা, ক্লাস টাইমটা এটা আপনারা সুপারভাইজারের সাথে কথা বলে ডিসাইড করে নেবেন, কারণ এখানে সুপারভাইজারের টাইমের একটা ইস্যু থাকে, স্টুডেন্টদেরও টাইমের একটা ইস্যু থাকে। তবে প্রেফার করব অবশ্যই যেন বাংলাদেশ টাইম রাতে হয়, না হলে দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আর কি প্রবলেম হয় ক্লাসে অ্যাটেন্ড করতে। তো ওই জায়গা থেকে যেদিনই নেন না কেন যেন আসলে রাতে হলেই বেটার হয় আর কি। আচ্ছা,
তাও আপনারা শেয়ার করবেন আপনাদের সুপারভাইজারের সাথে যে টাইমটা কখন হলে ভালো হয়। আর দেন যেহেতু সার্টিফিকেট সংক্রান্ত কিছু কথা আসছে, আমি আরেকটু অ্যাড করি। হয়তো বা আপনারা অনেকেই জানেন যে রিসার্চ বাডি অলরেডি ক্রসরেফের মেম্বারশিপ প্রাপ্ত, ইন্টারন্যাশনালি রিকগনাইজড। এখন অনেকে হয়তো ক্রসরেফ সম্পর্কে জানেন, অনেকেই জানেন না। আমি আপনাদেরকে বলি, আমাদের পেপারে যে ডিওআই নাম্বার একটা থাকে, এটা প্রোভাইড করা হয় মিন ক্রসরেফ থেকে। তো বাংলাদেশে আর কয়টা অর্গানাইজেশন আছে আমার জানা নাই, তবে ইন ফিউচারে হয়তোবা এই বছরের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে রিসার্চ বাড়ি নিজেই এজ এ পাবলিশার হিসেবে কাজ শুরু করবে। এটা আসলে আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো এটা আমরা আশা করি তখন আপনাদের নিজেদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, বাংলাদেশে অনেক বড় কিছু একটা আর কি আমরা দিতে পারবো। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই অবশ্যই এই ল্যাবগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে রিসার্চ শিখে দেন পাবলিকেশন পর্যন্ত যাবেন। আর পেমেন্টটাও আমি একটু বলে দিই, আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে মান্থলি 1,000 টাকা। আর কেউ যদি 3 মাসের মেম্বারশিপ একসাথে নিতে চান তো সেক্ষেত্রে 2,500 টাকা দিয়ে নিতে পারবেন। আর যদি 6 মাসেরটা নিতে চান সেক্ষেত্রে 5,000 টাকা দিয়ে মেম্বারশিপ নিতে পারবেন। তো আর মোটামুটি এই জিনিসপাতি গুলাই শেয়ার করার ছিল। এছাড়াও যদি ল্যাবের বিষয়ে আমরা পরবর্তী আমাদের সুজিত ভাইয়ের কাছে যাব, এর আগে যদি আমার এই কথাগুলোর মধ্যে আমাদের কোনো সিস্টেম বা কোনো প্রকার প্রশ্ন থাকে আপনাদের, চাইলে আমার সাথে এখনই শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করবো এগুলো আনসার করার। আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। সুজিত ভাই, আপনি আপনার মেইন সেশনে চলে যেতে পারেন। আপনি এখন আপনার মতো করে বাকি সেশনটা কন্ডাক্ট করেন। ওনাদের সাথে পরিচয় হতে পারেন চাইলে, বা যেভাবে নিলে ভালো হয় আর কি, আপনি আপনার মতো করে নিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে ঠিকঠাক? জি ভাই, একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো সবাইকে অভিনন্দন জানাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের ল্যাবে জয়েন করার জন্য। পুরো ফার্স্ট টাইম আমি এই ফ্লোরে আমার ল্যাব চালু করতে যাচ্ছি। তো আমাদের ল্যাবের নাম হচ্ছে এনভায়রনমেন্টাল জিওইনফরমেটিক্স অ্যান্ড এআই ল্যাব। সো আমি বেসিক্যালি এখানে আসি, ল্যাবটা আমি পরিচালনা করব, এবং ভাইয়েরা তো বাকি সব ধরনের টেকনিক্যাল সাপোর্টের জন্য আমাদের সাথে আছেই। তো বেসিক্যালি আমি একটু আমার পরিচয় দিয়ে শুরু করতে চাচ্ছি। উম, আমি পরিচিত হব, সবার সাথে পরিচিত হবো, বা আসলে আপনাদের সাথে আমি ওপেনলি কথা বলবো। আর তার আগে একটু আমি আমার তো একটা স্লাইড আছে, আমি একটু, ভাই এই কি পারমিশন দেওয়া আছে স্ক্রিন শেয়ার? জি ভাই, অবশ্যই আপনি শেয়ার করতে পারবেন। তোমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। তবে আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি আপনারা যারা জয়েন আছেন সেশনে, আপনারা একটু রেসপন্স করার ট্রাই করবেন, কারণ আমার হ্যাঁ, রেসপন্সের হ্যাঁ। চাইতে আপনাদের রেসপন্সটা বেশি দরকার। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওনারা সবাই পরিচিত না, এই জন্য আর কি। আচ্ছা, আমি আসলে আপনার সেশনের পরে সবার সাথে পরিচিত হতে চাচ্ছি, হ্যাঁ। কারণ যারা ইন্টারেস্টেড তারা থাকবেন, আর যারা হয়তো ইন্টারেস্টেড না তারা হয়তো না থাকতে পারে। So, আমি সেশন শেষে সবার সাথে পরিচিত হব। সো ফার্স্ট অফ অল আমি একটু পরিচয় দিই, আমি হচ্ছে সুজিত কুমার রায়। আমি এই ল্যাবের এনভায়রনমেন্টাল যে ইনফরমেটিক্স ল্যাবটাকে আমি পরিচালনা করব। আমি অ্যাজ এ রিসার্চার হিসেবে নিজেকে পরিচয় দিতে মোটামুটি পছন্দ করি। তো সেই পার্সপেক্টিভসে আমি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ক্লাইমেটিক রিসার্চ, এবিসিস এর রিসার্চ মোটামুটি আমার ফিল্ড। এখানে আমি বেসিক্যালি রিমোট সেন্সিং, জিআইএস, তারপরে জিও ইনফরমেটিক্স, ন্যাচারাল হ্যাজার্ড, ক্লাইমেট রেসিলিয়েন্স, এগুলোর উপরে বেশি ফোকাস করে কাজ করি। আর আমি আমার বিএসসি কমপ্লিট করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আর পরবর্তীতে আমি আমার মাস্টার্স কমপ্লিট করছি ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্টে, এটা বুয়েট থেকে করছি। তো এই বেসিক্যালি আমার আসলে সংক্ষিপ্ত পরিচয়। আর এটার বাইরে আমি জব করতেছি। রিসেন্টলি আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটা প্রজেক্টে আছি, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টে আমি অ্যাজ অ্যান এনভায়রনমেন্টাল এক্সপার্ট হিসেবে আছি, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডের একটা প্রজেক্ট, বাংলাদেশ গভর্নমেন্ট যেটাকে পরিচালনা করছে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে। তো ওখানে আমি এনভায়রনমেন্টাল এক্সপার্ট হিসেবে লাস্ট 2 ইয়ার্স জব করতেছি, এন্ড টিল নাও আমি এখানে রোল প্লে করতেছি। তো
ইন্ট্রোডাকশনে আমি বেসিক্যালি আমার জার্নিটার কথা বলতে চাই। আমার জার্নি মূলত রিসার্চ জার্নিটা শুরু হয়েছে 2018 সালে। আমি যখন আমার বিএসসি কমপ্লিট করছি নোয়াখালী থেকে, সেপ্টেম্বরে আমি আমার রেজাল্ট পাইছি নোয়াখালী থেকে। যদিও এটা 16তে কমপ্লিট করার কথা ছিল, সেশন জটের জন্য আমি 2018-তে এটা শেষ করছি। তো সেই জায়গা থেকে আমি ওখানে একটা রিসার্চ ওয়ার্ক করছিলাম, যেটা ওয়াটার কোয়ালিটি অ্যান্ড স্যানিটেশন রিসার্চ এর উপরে ছিল 2018 সালে। তার পরবর্তীতে আমি 2018 সালে আবার বুয়েটে চান্স পাই ভর্তি পরীক্ষা দিয়ে মাস্টার্সে, তো ওখানে আবার অ্যাডমিশন নিই। তো অ্যাডমিশন নেওয়ার পরে আমি ওখানে আমাদের বুয়েটে স্কোপ আছে, ওখানে আমি আরএসশিপও পাই। মানে ওখানে আমাদের স্যারদের প্রজেক্ট চলে, সেসব প্রজেক্টে স্যাররা রিপোর্ট করে যে তারা আসলে কাজ করতে আগ্রহী বা কাজে আগ্রহী হয়েছে। তো তখন আমি ওখানে জয়েন করি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আইডব্লিউএফএম এ। তো তার পরবর্তীতে আবার কোভিড শুরু হয়, কোভিড শুরু হলে আমরা মোটামুটি বুয়েট তো ছেড়ে চলে যায়। তার পরবর্তীতে আমি বাড়ি থেকে আবার একটা জবের অফার পাই একটা প্রজেক্টে, এলজিডি একটা প্রজেক্টে, একটা কনসালটেন্সি ফার্মের হয়ে। তো সেখানে আবার জয়েন করি প্লান প্লাস লিমিটেড। তার পরবর্তীতে ওখানে আমি মানে মোটামুটি প্রচুর সময় এঙ্গেজ করছি আমি এনভায়রনমেন্টাল যেই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলি বা এই বলি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, মানে এগুলা নিয়ে তখন ওখানে আমার নতুন যাত্রা শুরু হয়। আর ইন দ্য মেন টাইমে আমার রিসার্চ গুলো চলতে থাকে। আমি 2018 সালে বুয়েটে জয়েন করার পর থেকে রিসার্চে মোটামুটি এঙ্গেজ। তো আমার প্রিলিমিনারি ওই টাইমে আমার রিমোট সেন্সিং জেএস এর উপরে বেশ একটা ভালো আগ্রহ ছিল। দেন ডিপার্টমেন্ট তো যেহেতু ওয়াটার রিলেটেড, তো সেটা কন্টিনিউ করতে থাকি। দেন 2024 সালে আমি আমার মাস্টার্স কমপ্লিট করছি, এবং আমার প্রফেসর হচ্ছে বুয়েটের এইচ.এম সাইফুল ইসলাম স্যার, যিনি একজন ওয়ার্ল্ড রিনাউন্ড ক্লাইমেট সায়েন্টিস্ট। এবং উনি হচ্ছে, আশা করি যারা ক্লাইমেট নিয়ে পড়াশোনা করছে তারা আইপিসিসির নাম শুনছেন। উনি হচ্ছে আইপিসিসি লিড অথর ফ্রম দ্য ফোর্থ ভেন্যু থেকে এখন পর্যন্ত সপ্তম সেশন। এখানে উনি অ্যাজ এ লিড অথর হিসেবে আছে সাউথ এশিয়া, আমার প্রফেসর। তো স্যার আসলে আমাকে ওই ওই টাইমে আমাকে একটা কাজ দেয় সয়েল ময়েশ্চারের উপরে। তো আমার ওই সময় আসলে মেশিন লার্নিং ডিপ লার্নিং অলরেডি আমি তখন অনেক পেপার পাবলিশ করে ফেলছি। আমি যখন মাস্টার্স সেই থিসিসের জন্য স্যারের কাছে প্রপোজাল নিয়ে গেছি তখন আমার 18টা পাবলিকেশন ছিল। মানে যখন আমি মাস্টার্সে মাত্র শুরু করছি, মানে শুরু বলতে থিসিস শুরু করছি, আমার কোর্স ওয়ার্ক শেষ। আমাদের বুয়েটের থিসিসে হচ্ছে 18 ক্রেডিট, আর কোর্স ওয়ার্কে 18 ক্রেডিট, 36 ক্রেডিট করতে হয়। বাট চাইলে কেউ বেশি করতে পারে, বাট এইটা মেজর আর কি, যে আপনাকে 18 ক্রেডিট থিওরিতে করতে হবে। তো স্যার আমাকে ফার্স্ট আমাকে বলছিল যে তুমি বাইরে চলে যাও ওই টাইমে। আমি বললাম না স্যার, আমি বইটা শুরু করছি যেহেতু এটা শেষ করে বলো, ওকে শেষ করো। তখন সলমাইশন নিয়ে আমাকে কাজ দিছিল, আমি ওইটা একটা ডিপ লার্নিং মেশিন লার্নিং মেথড দিয়ে ডাউন স্কেলিং এর কাজ করছিলাম। তার পরবর্তীতে এখন আমি এই যে বললাম আমি এনভায়রনমেন্টাল এক্সপার্ট হিসেবে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটা প্রজেক্টে আছি, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড। সো ওভারঅল আমার জার্নি মোটামুটি 7 বছরের মতো বা 7 বছরের একটু বেশি। আমি এই টাইমে এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল প্র্যাকটিস, ডাটা ড্রাইভেন যে সকল মডেল আছে বা মেশিন লার্নিং এবং যে ইনফরমেটিক্স, এইগুলোর উপরে আমি বেসিক্যালি ফোকাস করে করে কাজ করছি 7 বছর। তো এই 7 বছরে আমার এই জার্নিতে আমার গেইনিং হচ্ছে, আমি এখন পর্যন্ত মোটামুটি 53টা মতো পাবলিশড আর্টিকেল আছে, এবং আমার সবই পেয়ার রিভিউ জার্নালে মানে আর্টিকেল আছে, পেয়ার রিভিউ আর্টিকেল। তো আমার সাইটেশন বর্তমানে মনে হয়, আমি আজকে দেখলাম আমি ক্লাস নেওয়ার আগে, তো প্রায় 1100-র কাছাকাছি। এখানে আমার 8টা ফার্স্ট অথর হিসেবে পেপার আছে, এবং আরো মনে হয় স্টিল আনপাবলিশড মনে হয় 4টা না 5টা এখনো ফার্স্ট অথর হিসেবে সাবমিটেড আছে। আর আমার একটা এডিটেড বুক আছে, মানে আমি অ্যাজ এডিটর হিসেবে একটা বুকও পাবলিশ করছি ইন্ডিয়ান ভিশন অপরের সাথে, অ্যাজ এন এডিটর ছিলাম। তো এই মোটামুটি আমার রিসার্চ প্রোফাইল। আর আমি বেসিক্যালি, আসলে আমরা তো যেহেতু বাংলাদেশি আর আমাদের রিমোট সেন্সিং এর ডাটার কিছু লিমিটেশন আছে, আমি ফ্রি ডাটা গুলাই বেশি ব্যবহার করি। ওই অ্যাসপেক্ট থেকে আমি মোটামুটি যে সকল কান্ট্রি গুলোর উপরে কাজ করছি তার ভিতরে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, সৌদি আরবিয়া, ইউএসএ, এই সকল দেশের বিভিন্ন ইয়ের উপরে কাজ করা হয়েছে। এবং আমার কিছু কোলাবোরেশন আছে ইন্টারন্যাশনাল, সেটা সব থেকে বেশি আছে ইন্ডিয়ান কোলাবোরেটর আমার। তারপরে ইউএসএ তে আছে বেশ ভালো। সৌদি আরবিয়াতে আগে কাজ করতাম, এখন আর ওদের সাথে কাজ টাজ করি না। হ্যাঁ, নেপালেও আমার কিছু অফার আছে, তার সাথে কাজ করি। এবং আমি মোটামুটি চেষ্টা করি মেশিন লার্নিং ডিপ লার্নিং এগুলোকে অ্যালাইন করে ক্লাইমেট চেঞ্জ, ওয়াটার রিসোর্স, তারপরে যে হ্যাজার্ড আছে, এই সকল বিষয়গুলো যেগুলো আসলে আমাদের দেশে বেশি প্রবলেম, এগুলো নিয়ে এনভায়রনমেন্টাল দিয়ে কাজ করি। তো এইটা আমার রিসার্চ প্রোফাইল, আমার গুগল স্কলার প্রোফাইল হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন মনে হয় আমার 66% এর মতো আমার পাবলিকেশন Q1 জার্নাল। সো দিস ইজ এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি। যদিও বাংলাদেশে এগুলোর আসলে খুব একটা হাইপ নাই, বা এগুলো আসলে বাংলাদেশের মানুষজন এত বেশি করতে চায় না, কিন্তু চাই না বললেও ভুল। কিন্তু যারা আসলে হায়ার স্টাডির জন্য ট্রাই করে বা যারা হায়ার স্টাডির জন্য আসলে চেষ্টা করতেছে, তারা আসলে জানে একটা পাবলিকেশন কত গুরুত্বপূর্ণ। লাইক
আমার এই ল্যাবটা শুরু করতে দেরি হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমি আমার পিএইচডি শুরু করতে চাচ্ছি। আমি রিসেন্টলি অ্যাপ্লিকেশন শুরু করছি এবং বেশ কিছু ভালো পজিটিভ রিপ্লাই পাইছি, তো ওগুলা নিয়ে আমি বেশ ব্যস্ত ছিলাম আর কি। প্রপোজাল লিখতে হয়, তাদের সাথে মিটিং করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, তারা যেভাবে চায় আমাকে তো ওইভাবেই করতে হবে, কারণ আমি এত বাংলাদেশি, তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তো এইসব কারণে তো এইটা আমার প্রোফাইল আপনারা চাইলে দেখতে পারেন, ওখানে গিয়ে আমার কি কি ধরনের পাবলিকেশন আছে বা কি কি ফিল্ডে আসলে কাজ করছি এটা আপনারা এটা একটু এক্সপ্লোর করে দেখে নেবেন। হ্যাঁ, তো এটা আমি আমার রিসার্চ ফিল্ডটাকে আপাতত আপনাদের জন্য আমি তিনটা পিলারে ভাগ করছি। তো তিনটা পিলারের মধ্যে প্রথম হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ড এন্ড মেশিন লার্নিং। তো এটা দিয়ে আমি বেসিক্যালি এই ন্যাচারাল হ্যাজার্ডের মধ্যে ল্যান্ডস্লাইড, ফ্লাড, তারপরে ড্রাউট প্রেডিকশন এগুলোর উপর একটু ফোকাস করে কাজ করছি। তো সেই সকল কাজের মধ্যে যেরকম ইন্ডিয়ার সিকিম এ আমার ল্যান্ডস্লাইড সাসেবিলিটি ম্যাপিং এর উপরে কাজ আছে, বাংলাদেশের খাগড়াছড়ির উপরে কাজ আছে, হিন্দুকুশ হিমালয়ের উপরে কাজ আছে। এখানে আমরা মানে স্ট্যান্ডঅ্যালোন মেশিন লার্নিং মডেল, তারপরে হাইব্রিড মেশিন লার্নিং মডেল, ইভেন ডিপ লার্নিং দিয়েও কাজ করছে। এবং এই সকল পাবলিকেশন গুলো আপনার জিওলজিক্যাল জার্নাল, এটা টেলর ফ্রান্সিসের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড পলিউশন রিসার্চ, স্প্রিঙ্গার, এটা আর্থ সিস্টেম এনভায়রনমেন্ট, এটা স্প্রিঙ্গার, এগুলোতে আমার পাবলিকেশন আছে। রিয়েল টাইম ফ্লাড ইম্প্যাক্টের মধ্যেও আমার গুগল আর্থ ইঞ্জিন লাস্ট এই বছরে একটা পাবলিকেশন আসছে। তো তারপরে বেসিন স্কোর ফ্লাড ম্যাপিং ও করছি। এগুলো ভালো ভালো জার্নাল, এগুলো অনেক ভালো জার্নাল ছিল। বলতে আমি 5.3 ইম্প্যাক্ট চলে জার্নাল, টেকনোলজি সায়েন্স এন্ড পলিউশন রিসার্চ। তারপরে ড্রট প্রেডিকশনের উপর আমার একটা মানে ভাস্ট একটা কাজ, খুবই বড় একটা কাজ। ওটা আমরা প্রায় 24টা মেশিন লার্নিং মডেল দিয়ে বাংলাদেশের বিএমডি যে ডাটা আছে ওটা দিয়ে আমরা ফ্লাডকে প্রেডিকশন করার চেষ্টা করছি। সিজনাল ফ্লাড যে আসলে সরি সিজনাল ড্রট আর কি। হ্যাঁ, যে কোন মডেলটা সব থেকে বেশি অ্যালাইন করে এবং কোন স্টেশন বা কোন রিজনের জন্য কোন মডেলটা বেশি ফিট করে, কারণ সব মডেল তো সব ডাটার জন্য ফিট করবে না। কোন এলাকার কোন ডাটার জন্য কোন মডেল ফিট করে এবং ফার্দার রিসার্চের জন্য কে কোন মডেল ইউজ করতে পারে, ওইটার একটা সাজেশন ছিল। ইন দ্য মিন টাইমে কিছু আমাদের পলিসি মেকিং এ বা হচ্ছে যারা আসলে মেট্রোলজি নিয়ে কাজ করে তাদের জন্য বা এগ্রিকালচারাল ফিল্ডে আমাদের কিছু সাজেশন ছিল যে তারা আসলে এগুলো ব্যবহার করতে পারে ফার্দার। এরপরের পিলারটাকে আমি ওয়াটার রিসোর্স এন্ড হাইড্রোলজি এটাতে ডিভাইড করছি, যেখানে বেসিক্যালি আমি সয়েল ময়েশ্চার, গ্রাউন্ড ওয়াটার, রিভার বেসিন এগুলোর উপরে ফোকাস করে কাজ করছি। সেখানে আমার থিসিস ছিল এটা বইটার, এই যে ডেভেলপমেন্ট অফ হাই রেজুলেশন সারফেস সয়েল ময়েশ্চার ইউজিং স্পেশাল ডাটা উইথ মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং মডেল ইন বাংলাদেশ। এইটা কাজটা ছিল এরকম যে আসলে সয়েল ময়েশ্চারের যে যে অ্যাভেলেবেল ডাটা আছে সেটা 9 কিলোমিটার স্কেলে সর্বনিম্ন পাওয়া যায়। তো 9 কিলোমিটার স্কেল আসলে অনেক, ওইটা দিয়ে রিজিওনাল স্কেলে আসলে কাজ করা টাফ। তো আমার চেষ্টা ছিল মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেল দিয়ে ওইটাকে ডাউন স্কেলিং করে আমরা 1 কিলোমিটারে নিয়ে আসছি। সেই জায়গাতে আমাদের অ্যাকুরেসি কেমন এবং সেটা রিয়েল টাইম ডাটার সাথে আমরা বিএমডি থেকে কিছু ডাটা কালেক্ট করছিলাম, ওই ডাটার সাথে আমরা মিলাই দেখছিলাম যে মডেল কতটুকু অ্যাকুরেটলি কাজ করতেছে বা এটাকে কমপ্লাই করতেছে। তারপর গ্রাউন্ড ওয়াটার পটেনশিয়াল জোন ম্যাপিং এর উপর আমার বেশ কিছু কাজ আছে। এগুলাতে আমি মেশিন লার্নিং মডেল, তারপরে যে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং মডেল যেগুলো আছে, এইচপি, ফাজি এইচপি, হ্যাঁ, তারপরে আরো অনেক মডেল আছে, আছে, মোরা আছে, নাম্বার স্যার 20-25টার উপরে এরকম এই মাল্টি ক্রাইটেরিয়ার মডেল আছে। তো এগুলোর ভিতরে বেশ কিছু মডেল নিয়ে আমার কাজ করা হয়েছে। তারপর রেইনফল নিয়ে আমার বেশ বাংলাদেশের পুরো রেইনফলের উপরে মনে হয় আমার লাস্ট 1983 থেকে শুরু করে 2023 পর্যন্ত ডাটা নিয়ে আমার বেশ একটা ভালো পাবলিকেশন আছে। এটা ট্রেন্ড অ্যানালাইসিস ফর লং টার্ম বাংলাদেশ রেইনফল উইথ ফাজি লজিক অ্যান্ড ক্লাস্টারিং। ক্লাস্টারিং ভালো একটা কাজ ছিল। পুরো বাংলাদেশের রেইনফল মানে বিএনজি স্টেশন গুলো আছে ওগুলোকে আমরা স্ক্যাটারিং করছিলাম যে বা ক্লাস্টারিং করছিলাম যে কোন এরিয়ার রেইনফলের প্যাটার্ন একই ধরনের বা একই রকম প্যাটার্ন ফলো করে। এটার সাথে আরো কিছু অ্যানালাইসিস ছিল, বেশ কিছু বিভিন্ন ধরনের ট্রেন্ড অ্যানালাইসিস ছিল, তারপরে ইনোভেটিভ ট্রেন্ড অ্যানালাইসিস ছিল যেটা খুব রিসেন্টলি বেশ পপুলার ছিল। তো এরকম তারপরে ইরিগেশন ডিমান্ড ওয়াটারশেড নিয়ে আমাদের কিছু কাজ ছিল। হ্যাঁ, তারপর রিভার ব্যাংক ইরোশন নিয়ে আমার বেশ কিছু ভালো কাজ আছে এটাতে। বিশেষ করে এই যে গঙ্গা যমুনা কনফ্লুয়েন্স জোন যেটা আমাদের, যেটা খুবই ডায়নামিক একটা জায়গা, ওখানে প্রচুর পরিমাণে নদী ভাঙন হয়। সেটার উপরে আমার একটা কাজ আছে, ওইটা ন্যাচারাল হ্যাজার্ডে পাবলিশ হয়েছে। ন্যাচারাল হ্যাজার্ড স্প্রিঙ্গারে বেশ রিনাউন্ড একটা জার্নাল আর কি। হ্যাঁ, ইভেন এটা নিয়ে আমার আরো কিছু কাজ আছে এখন, যেরকম সলিউশন নিয়ে বা যেটাকে আমরা প্ল্যান ফর্ম অ্যানালাইসিস বলি বা ইরোশন অ্যাক্রেশন যাই বলি, এটার উপরে আমার নেক্সট কিছু প্ল্যানও আছে, আমি কাজ করবো আর কি। তারপরটা আমি কোস্টাল জোন আর ইকোসিস্টেম ডায়নামিক্স এ ভাগ করছি। এই পিলারে আমি ইকোসিস্টেম, যেহেতু আমি অ্যাজ এন এনভায়রনমেন্টের ফিল্ডের স্টুডেন্ট প্লাস ওয়াটারের, তো ম্যানগ্রোভ ফরেস্ট ডায়নামিক্স এর উপরে আমার কাজ আছে। আমি এই কাজটার একটা মোটামুটি একটা রাখছি আপনাদের জন্য, একটা ডেমো ক্লাস আমরা আসলে কিভাবে কাজটা করি সেটার একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন রাখছি এটার সাথেই।
এই হাই রেজলিউশন সেন্টিনেল-2 দিয়ে আমরা সুন্দরবন ম্যানগ্রোভ কিভাবে ফ্র্যাগমেন্টেড হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে বিভিন্ন ভাবে, সেটার একটা কাজ পাবলিশ করছি গ্লোবাল ইকোলজি কনজারভেশন জার্নালে। তারপরে আমার কার্বন সিকুয়েস্ট্রেশন নিয়ে কাজ আছে চকরিয়াতে। তারপরে কোস্টাল স্যানারিটি নিয়ে ঈশ্বরিয়া নিয়েও আমার কাজ আছে। বিশেষ করে আমি যখন নোয়াখালীতে ছিলাম, ওই নোয়াখালী বেসিনে আমার কাছে বেশ ডাটা ছিল, কারণ আমি এসআরডিআই তে কাজ করতাম অনেকদিন। ওখান থেকে আমি বেশ কিছু ডাটা পাইছিলাম, সেগুলোর উপরে বেস করে কাজটা করছিলাম। হ্যাঁ, তারপরে ওয়াটার কোয়ালিটি নিয়েও আমার কাজ আছে সুন্দরবনে, এবং এই সেটা আবার ইন্ডিয়ান সুন্দরবনের উপরে, মানে বাংলাদেশি সুন্দরবনের তো কত আমরা জানি অ্যাপ্রক্সিমেটলি 60% আর 40% তো ইন্ডিয়া। ওই সুন্দরবনের উপরে আমার একটা কাজ আছে, ইন্ডিয়ান একটা টিমের সাথে কাজ করছিলাম। তারপরে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের বা ল্যান্ড সারফেস টেম্পারেচার সাথে ইকোসিস্টেম সার্ভিস, এটার উপরে আমার কাজ আছে, যেখানে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের প্রেডিকশন করছিলাম ঢাকা সিটির, যে আসলে নেক্সট 2050 সালে ঢাকা সিটি আসলে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের কি অবস্থা দাঁড়াবে। ওটা আমরা এই যে সিএএনএন, মানে এটাকে বলে হচ্ছে সেমি অটোমেটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই মডেল দিয়ে এটাকে প্রেডিকশন করছিলাম যে 2050 সালে বা 30 সালে ঢাকা শহরে আসলে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের কি অবস্থা দাঁড়াবে। হম, তো এটা বেশ ভালো একটা কাজ ছিল। তারপরে আরবান হিটের উপরেও কাজ আছে। তারপরে আমার ইকোসিস্টেম সার্ভিস ভ্যালু নিয়েও একটা কাজ আছে ঢাকার উপরে, ওই কাজটাও বেশ ভালো কাজ ছিল। এবং এইগুলা এই যে ল্যান্ড এমডিপিআই, তারপরে অ্যানথ্রোপোসেন, ওটা হচ্ছে এলসিভারের, তারপরে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ইন্ডিকেটরস, এটাও এলসিভার, এইসব জার্নালের পাবলিকেশন আছে, সবই মোটামুটি ভালো। এবং আরবান ইকোসিস্টেমের উপরে আমার বেশ ভালো কাজ আছে। আরবান ইকোসিস্টেমের উপরে আমি রেসি নিয়ে কাজ করছি, রিমোট সেন্সিং ইকোলজিক্যাল ইন্ডিকেটর বলে, তো সেটা নিয়ে কাজ আছে। তারপরে হচ্ছে ল্যান্ড সুইটেবিলিটি বা বিল্ড আপ সুইটেবিলিটি বলে, যে আসলে আরবান যে ডেভেলপমেন্ট হচ্ছে ওইটার তো আসলে কোন জায়গাগুলো আসলে বিল্ড আপের জন্য সুইটেবল, সেই সকল জায়গা আইডেন্টিফিকেশন করছিলাম আমরা। এই কাজটা যদি আমার হচ্ছে ইন্ডিয়ান ইয়েদের সাথে কাজ, এটা সাইন্টিফিক রিপোর্টস এর পাবলিকেশন আছে, এটা সাইন্টিফিক রিপোর্টস ওখানে দেয় না, অনেক মানে ন্যাচারের আর কি, তো এটা তো খুবই পপুলার জানো। আচ্ছা, ওইটা আমার পাবলিকেশন পর্যন্ত। আর মোটামুটি আমি কোন কোন ফিল্ডে কাজ করি ওইটা। আর আমার সফটওয়্যার এক্সপার্টাইজ আমি এখানে লিখছি, অফিস সুইট তো সবাই জানে, গ্রাফিক্স টুলস আমার বেশ ভালো ইয়ে আছে। আমি এটা ইউনিভার্সিটিতে পড়ার টাইমে আমরা তখন গভর্নমেন্টের একটা প্রজেক্ট ছিল এলআইসিটি, ওখান থেকে আমি এটা শিখছিলাম আর কি, এবং ভালো কাজও করতাম। এটা যদিও এখন আর এটা নিয়ে খুব একটা কাজ করা হয় না, অনেক মতো রিসার্চ নিয়ে দেখা হয়। রিমোট সেন্সিং জেএস এর মোটামুটি ArcGIS, Pro, QGIS, গুগল আর্থ ইঞ্জিন আমি একটু ইমপ্রুভ করি এখানে, যেটা করে বলি এই কথাটাই। তবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর জন্য এসপিএস, ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর জন্য পাইথন আর প্রোগ্রামিং আমি খুবই ভালো জানি। ম্যাটল্যাবে মোটামুটি শিখতেছিলাম, বাট এখন আর আপাতত আর ইচ্ছা নাই, কারণ এটা হয়তো বাদ দিব, কারণ আমার আর বা পাইথন দিয়ে আমার এডিটিং হয়ে যায়। So, নতুন করে এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা এর মাথায় রাখা একটু চাপ, দরকার হলে ইউজ করলাম, না হইলে পড়লাম না আর কি। আর রেইনফল বা ফ্লাড মডেলিং এর জন্য হেক্রাস এসএমএস, এইটা আমি মোটামুটি শিখতেছি। হ্যাঁ, আমি খুব বলবো না, অনেক ভালো জানি, মোটামুটি কাজ করতেছি। কারণ ফ্লাড মডেলিং এর উপর আমার কাজ করার প্ল্যান আছে ইন ফিউচারে। আর এসএমএক্স রেইন, তারপরে ইজি ফিট প্ল্যান, ইম্প্যাক্ট টু, এগুলোর উপরে আমার বেশ ভালো কাজ করা আছে। হ্যাঁ, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি অ্যাজ এ ট্রেনার হিসেবেও ট্রেনিং করাই, সেটা ইন্টারন্যাশনাল অনেক ফ্লোরে করানো হয়েছে, ইভেন এখনো করাই। প্লাস বাংলাদেশের অনেক গভর্নমেন্ট এবং হচ্ছে আপনার নন গভর্নমেন্ট বা অর্গানাইজেশনেও আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে ট্রেন করাই। তার মধ্যে বেশি ট্রেন করা আমি ArcGIS এর, গুগল আর্থ ইঞ্জিনের আর প্রোগ্রামিং এর উপরে বেশি ট্রেনিং করাই। এরকম আমি ওয়াসাতে ট্রেনিং করাইছি, আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং করাইছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং করাইছি। তারপরে ইয়েতেও ইন্টারন্যাশনাল কিছু ফার্মেও আমি অনেকগুলো কনসালটেন্সি ফার্মে ট্রেনিং করেছি। যাই হোক এগুলো। তারপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসপিএসএস এর ট্রেনিং করেছি। তো এরকম ওভারঅল মোটামুটি আমি অ্যাজ এ ট্রেনার হিসেবেও অনেক জায়গাতে মানে পরিচিত। আহ, আচ্ছা, এখানে তো আপনারা বেসিক্যালি সবাই আসছেন রিসার্চ, মানে রিসার্চ শেখার জন্য বা পাবলিকেশন পর্যন্ত যাওয়ার জন্য, মানে অ্যাজ এ গাইড পাওয়ার জন্য। তো আমি অ্যাজ এ গাইড হিসেবে আমি আসলে কোন কোন ফিল্ডে ইন্টারেস্টেড সেটা জানা আপনাদের জরুরি। কারণ আপনি এমন ভাবে ধরেন না জেনে আমার ল্যাবে তো জয়েন করে আসলে লাভ হবে না, কারণ আমি ইন্টারেস্টেড না হইলে ওই ফিল্ডে আমি আসলে কাজ করতে চাই না। তো আমার বেশিরভাগ কাজই আসলে রিমোট সেন্সিং জিআইএস বেসিস। ইন দা মিন টাইমে এটা যাতে এনভায়রনমেন্টাল সায়েন্সকে অ্যালাইন করে, এইটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। দেন আমি চেষ্টা করি এটাতে কাজ করার। তো রিমোট সেন্সিং জিআইএস যেরকম স্যাটেলাইট ইমেজ প্রসেসিং, স্পেশাল অ্যানালাইসিস, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপিং, এনভায়রনমেন্টাল মনিটরিং, হ্যাঁ, তারপরে জিওআই মেশিন লার্নিং আমি যেরকম অনেক মডেল নিয়ে আমার কাজ করা হয়েছে, এখানে কয়েকটা আর কি উল্লেখ করছে আমি। রান্ডম ফরেস্ট সাপোর্টেড মেশিন, তারপরে যে
জিবিএম, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ইভেন ডিপ লার্নিং এর অনেক মডেল নিয়ে কাজ করেছে। আমি আমার থিসিসে করছি ডিএনএন, সিএনএন, কনভলিউশনাল এলএসটিএন, এলএসটিএন, অ্যালেক্সনেট, এরকম অনেক মডেল নিয়ে আমার কাজ করা হয়েছে। তারপরে ন্যাচারাল হ্যাজার্ড এর ভিতরে যে সকল হ্যাজার্ড গুলো বাংলাদেশে মোটামুটি আমরা সচরাচর জানি সেগুলোর উপরে আমার কাজ হয়েছে, ফ্লাড, ড্রাউট, ল্যান্ডস্লাইড, হ্যাঁ, তারপরে এই সকল হ্যাজার্ড ডিটেকশন বা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ইভেন রিস্ক ম্যাপিং, এগুলো নিয়ে আমার কাজ করা হয়েছে। তারপরে মাল্টি সেন্সর আর্থ অবজারভেশনে এই যে বিভিন্ন স্যাটেলাইট আছে এই সকল ডাটা নিয়ে যেগুলো আমরা ফ্রি পাই সেই সকল ডাটা নিয়ে আমার কাজ করা হয়েছে। হ্যাঁ, আর ক্লাইমেট এনভায়রনমেন্টাল চেঞ্জে আমার যেরকম ক্লাইমেটিক ড্রাইভেন ল্যান্ডস্কেপ, ইকোসিস্টেম ডায়নামিক্স, তারপরে ডিগ্রেডেশন, রেজিলিয়েন্স অ্যাসেসমেন্ট, এগুলোর উপরে আমার কাজ করা হয়েছে। বা আপনারা যদি ইন্টারেস্টেড হন এই সাইট গুলোতে, আমি আসলে ইন্টারেস্টেড। ইভেন কোস্টাল জোনেও আমি প্রচুর কাজ করছি বা এখনো করি। তার মধ্যে বিশেষ করে কোস্টাল জোন বলতে আমরা তো সুন্দরবনকে একটু বেশি প্রায়োরিটাইজ করি, কারণ এটা ওয়ার্ল্ড রেনাউন্ড লোকেশন। হ্যাঁ, সুন্দরবনের উপরে আমার নিজের পাবলিকেশন আছে এজ এ কনস্ট্রাক্টর হিসাবে, ওটাই হয়তো একটু পরে দেখাবো। কোস্টাল ভালনারেবিলিটি, ম্যানগ্রোভ ডিগ্রেডেশন বা রেস্টোরেশন, এগুলোর উপরে কাজ করা হয়। তারপরে ওয়াটার রিসোর্স এন্ড হাইড্রোলজিতে আমার যেটা সয়েল ময়েশ্চার, গ্রাউন্ড ওয়াটার যে ডিপ্লেশন হয় বা গ্রাউন্ড ওয়াটার পটেনশিয়াল জোন ম্যাপিং যেগুলোকে আমরা বলি, মেশিন লার্নিং হোক বা এমসিডিএম মডেল হোক বা অন্য যে কোনো মডেল দিয়ে কাজ করতে আগ্রহী। ইভেন আমি ওয়াটার কোয়ালিটির উপরেও আমার বেস্ট পাবলিকেশন আছে, এবং ইন ফিউচারে মানে আমার অলরেডি 4টা কাজ হয়ে আছে, আমি এগুলো হয়তো খুব দ্রুতই আস্তে আস্তে পাবলিকেশনে দিয়ে দিব। সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার দুইটার উপরেই আমার কাজ করা আছে, বিভিন্ন কোয়ালিটির ডাটা সেট নিয়ে সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে একটা ইন্টারপ্রিটেশনে আসা। তারপরে বিভিন্ন হাইড্রোলজিক্যাল মডেলিং এ আমি এই যে যেটা বললাম, হাইড্রোলজিক্যাল মডেলিং এ আমি আপাতত ফোকাস করছি যে ক্লাস এস এগুলো দিয়ে মডেলিং করার জন্য। আর আমাদের আসলে আমি যেহেতু এনভায়রনমেন্টাল ফিল্ডে, আমার তো আসলে ওই হাইড্রোলজিক্যাল মডেলিং এ একটু কম আসলে সময় দেওয়া হয়েছে, কারণ ওইটা আমরা ওই টাইমে এসে আসলে ওই যারা সিভিলে পড়ছে বা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ পড়ছে তারা একটু মডেলিং এ ওই টাইমে হাইড্রোলজিক্যাল মডেলিং এ বেশি ফোকাস করতো। আমরা আসলে ওই টাইমে একটু পিছাই গেছি না, আসলে আমরা তো অন্য ফিল্ডে আগাইছি। তো এটার উপরে আসলে আমার কাজ করার এখন প্ল্যান আছে, আমি কাজ করবো আর কি। হ্যাঁ, আর এআই বা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে যেরকম চেঞ্জ ডিটেকশন, টাইম সিরিজ অ্যানালাইসিস, যেটা টেনশন অ্যানালাইসিসে আমরা মোটামুটি বিভিন্ন ধরনের মেট্রোলজিক্যাল ডাটা আছে, যেরকম ধরেন রেইনফলের ডাটা আছে, সানশাইন, তারপরে ধরেন টেম্পারেচার, মিনিমাম ম্যাক্সিমাম, তারপরে হিউমিডিটি, এরকম বিভিন্ন ধরনের মেট্রোলজিক্যাল ইন্ডিকেটরস ডাটা আছে। এই সকল ডাটা টাইম সিরিজ ডাটা নিয়েও আমার কাজ করা আছে, এবং মানে খুব ভালো রকমের কাজ করা আছে টাইম সিরিজের উপরে আমার। হ্যাঁ, তারপরে প্রিডিকশন যে কখন কি হতে পারে এটার উপরে, তারপরে কনস্ট্রাকশন এন্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম, এই সকল বিষয়ের উপরে আমি আসলে বেসিক্যালি ইন্টারেস্টেড। আর এর পরবর্তীতে এইগুলো রিলেটেড এমন হতে পারে যে আমি এই জিনিসের উপরে কাজ করি নাই, বাট এটা আসলে আমার রিলেটেড। মানে আমি হয়তো কোনো প্রপোজাল পাইলে দেখতে পারি যে আসলে আমি এটা নিয়ে কাজ করতে চাই কি চাই না। হ্যাঁ, তো এটা বেসিক্যালি আমার আসলে মোটামুটি আমার বাউন্ডারি, আমি এগুলোর ভিতরে আপাতত কাজ করি বা করতেছি বা করবো এরকম। আর আপনাদের দিক থেকে যদি কারো কোনো প্রপোজাল থাকে এরকম যে আমার সাথে কাজ করতে চান, আমি আসলে এই টপিকে কাজ করতে চাচ্ছি, এটা আপনার সাথে অ্যালাইন করে, আমি সেটা তখন চিন্তা ভাবনা করবো। আচ্ছা, যেটা ওই স্টাডি দেখাতে চাচ্ছিলাম, একটা রিসার্চ আসলে কিভাবে হয়, আমি ছোট্ট পরিসরে একটু আপনাদেরকে শেয়ার করবো, আমি বেশি এখানে সময় নেবো না, নট মোর দেন 5 মিনিটস। এই যে এই আর্টিকেলটা, এই যে ইভালুয়েটিং ম্যানগ্রোভ ফরেস্ট ডাইনামিক্স এন্ড ফ্রাগমেন্টেশন ইন সুন্দরবন বাংলাদেশ ইউজিং হাই রেজলিউশন সেন্টিনেল-2 স্যাটেলাইট ইমেজ। সেন্টিনেল-2 তো 10 মিটারের এই রেজলিউশনে পাওয়া যায়, আপনারা জানেন। তো এই কাজটা আমি করছিলাম, এটা গ্লোবাল ইকোলজি এন্ড কনজারভেশনে পাবলিশ হয়েছিল ওই টাইমে। এটা এখনো Q1 এবং 3 অ্যাপ্রক্সিমেটলি 4 এর মতো না, এটা Q1 এর আর কি। হ্যাঁ, তো দেখেন এই কাজটা আমরা ওই হাই রেজলিউশন স্যাটেলাইট 2 এর ডাটা নিয়েছি, এটার সাথে গুগল আর্থ ইঞ্জিন দিয়ে আমরা ডাটা সব মোটামুটি অ্যানালাইসিস করছি, যতগুলো যেগুলো পারা যায়, ল্যান্ড কভার, এনডিপিআই, ক্যানোপি ক্যালকুলেশন, এগুলো সব গুগল আর্থ ইঞ্জিন দিয়ে করছি। এবং তখন ওই গুগল আর্থ ইঞ্জিনে আমরা ল্যান্ড কভারের জন্য মেশিন লার্নিং মডেল ইউজ করছিলাম, র্যান্ডম ফরেস্ট। তো এইটা বেসিক্যালি আমাদের একটা কাজ ছিল। তো এই কাজটা করার জন্য এই কাজের আমাদের ফাইন্ডিংস যেটা ছিল যে ক্যানোপি হচ্ছে লস করতেছে সুন্দরবনে। হ্যাঁ, আর লার্জ স্কোর যেগুলো আছে সুন্দরবনের বাউন্ডারিকে কতগুলো ভাগে ভাগ করা যায়, 6টা ভাগে, এটা দেখাচ্ছে সামনে আছে। তো সেই ভাগের ভিতরে দেখতেছি যেগুলো লার্জ স্কোর ওগুলো ভেঙে ছোট ছোট ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, ছোট ছোট ভাগ হয়ে যাচ্ছে, যেগুলো আসলে ওইখানকার যে হ্যাবিটাট আছে, মানে ধরেন সুন্দরবনে বাঘ আছে, বানর আছে, হরিণ আছে, ব্লা ব্লা অনেক কিছু আছে, রাইট? তো তাদের জন্য আসলে হুমকি স্বরূপ, দ্যাটস বিকজ অফ বিশাল বাউন্ডারি একটা ভেঙে খানখান হয়ে যাচ্ছে যখন, তখন তো তারা আসলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। কাইন্ড অফ এটা ছিল আমাদের স্টাডির ফাইন্ডিংস। যেহেতু স্টাডিতে আমরা পাইছি যে বড় ফ্র্যাগমেন্টেশন গুলো প্রচুর পরিমাণে ভাঙতেছে। তো এটা আমাদের গোল ছিল, মানে প্রাইমারি এইম ছিল, এটা গোল অ্যান্ড স্কোপের মধ্যে প্রাইমারি এইম ছিল যে আমরা কারেক্ট ফ্র্যাগমেন্টেশনটা দেখবো 17 থেকে 23 সাল পর্যন্ত, এবং
ফাইনালি আমাদের আউটকাম যেটা ছিল যে রিকমেন্ডেশন ছিল যে সাস্টেনেবল প্ল্যানিং এন্ড সুন্দরবন ম্যানগ্রোভস যাতে প্রিজার্ভ করা হয় বা এটার পিছনে আরো মানে সরকারি খাত থেকে বিভিন্ন ভাবে যাতে এটার তদবির বাড়ানো হয়, যাতে এটা হচ্ছে আমাদের স্টাডি এরিয়া। তো আপনারা তো জানেন সুন্দরবন এই জোনে এটা নিয়ে আর বেশি কথা বলতেছি না। আমরা এই যে সেন্টিনেল ডাটা নিছি মার্চের 1 তারিখ থেকে এপ্রিল 30 পর্যন্ত, হ্যাঁ, ওখানে আমরা ব্যান্ড B2 থেকে 12 পর্যন্ত কাজ করছি এবং এই ডাটাগুলো আমরা কোপারনিকাস ওপেন হাব ডাটা থেকে নিয়েছি। এখানে ডাটা কিছু প্রি প্রসেসিং করতে হয় স্যাটেলাইট ডাটা, সেগুলো আমরা করছি। তারপরে এই যে প্ল্যাটফর্ম এন্ড স্যাম্পলিং এ আমরা এই যে যেহেতু মেশিন লার্নিং মডেল ইউজ করছি, আমাদের স্যাম্পল ডাটা দরকার ছিল, সেটা আমরা স্যাম্পলিং করছি অ্যাকর্ডিং টু দা ডাটা সেট। কিরকম করা যায় সেটা 70-30 করে, আচ্ছা এখানে কিছু টাইপিং এর একটু মিস্টেক হয়েছে। 70-30 করে, 70 হচ্ছে ট্রেনিং এ আর 30 হচ্ছে টেস্টিং এ বা ভ্যালিডেশনের জন্য। এটা এটা আরেক জায়গায় মার্জেস করা, আচ্ছা। তো এই 70-30 করে আমরা তখন মডেলিং করে এটা বের করছি। আচ্ছা এখানে এই যে যেটা বলছিলাম ক্যানোপি আমরা বিবিএ কে 3টা ভাগে ভাগ করছি, ল্যান্ড কভার তো 4টা ভাগে ভাগ করছি, যেখানে আমাদের মানে মডেলের অ্যাকুরেসি ছিল প্রায় 88 থেকে 91%, এবং তাপমাত্রা কোএফিসিয়েন্টের ভ্যালু ছিল মোটামুটি 83 থেকে 88। হ্যাঁ, আর এই যে ফ্র্যাগমেন্টেশনে আমরা এই 6টা ভাগ করছিলাম, এটা আসলে মানে মডেলে দিলে মডেলে 6টা ভাগ করে দেয় ক্লাস এস, তারপরে এটা স্মল কোর, মিডিয়াম কোর, হাই কোর, এরকম এরিয়া অনুযায়ী। যেরকম এটা বলতেছে 202 হেক্টরের বেশি হলে সেটা হাই করে দেয়, তো এই 202 হেক্টরের বেশি গুলোতে আমরা দেখছি যে ফ্র্যাগমেন্টেশন বেশি হচ্ছে, ভেঙে যাচ্ছে। তো পুরো প্রসেসটা আমরা ম্যাথোলজিক্যাল ফ্লো চার্ট যেটা, এটা এইভাবে আমরা মডেল করছিলাম পুরো কাজটা। তো করার পরে এই যে এখানে একটা সিগনিফিকেন্স ফাইন্ডিং ছিল যে ক্যানোপি মোটামুটি 2021 সালে বেশ ভালো রকমের ডিক্লাইন করছে। হ্যাঁ, এটার একটা মেজর রিজন আমরা যেটা বুঝছিলাম সাইন্টিফিক্যালি যে 2020 সালে আসলে আমফান হয়, তো সেটার কারণে 2021 সালে ওটার একটা ইম্প্যাক্ট পড়ে, যে কারণে এই জায়গাতে ক্যানোপি কমে, আমরা এরকম একটা ধারণা করছিলাম। আর এটা এই লো ভেজিটেশনটা আসলে মানে কি, মানে ভেজিটেশন কম হলে এরকমই তো বোঝায় যে এখানে স্ট্রাকচার বেশি হচ্ছে। হ্যাঁ, তো এটা সিগন্যাল অফ স্ট্রাকচার চেঞ্জেস এন্ড ল্যান্ড ইউজ প্রেসারে আছে, এরকম কিছু একটা মিন করে এই যে ডিক্লাইনটা। ল্যান্ড ইউজ ল্যান্ড কভারেজে আবার এই ল্যান্ড কভারেজে আমরা আবার দেখলাম যে এই যে দেখেন লাল যেটা বাম দিকের যে ফিগারটা, বাম দিকের এই ফিগারে দেখলাম যে বিল্ড আপ এরিয়া আবার প্রচুর পরিমাণে বাড়তেছে। 17 থেকে 23-এ দেখেন লাল অনেক বাড়ছে, তো বিল্ড আপ এরিয়া অনেক বাড়ছে। হ্যাঁ, আবার কি বলে ম্যানগ্রোভ ফরেস্ট একটা ফ্লাকচুয়েশন দেখা দিচ্ছে, এবং 2020 সালে একটা ভালো ডিক্লাইন হয়েছে 2020-21-এ। হ্যাঁ, 3,50,000 মোটামুটি বা 4 লাখের মাঝামাঝি থেকে কমছে আর কি। আবার 2022 সালে দিয়ে আবার বাড়ছে, 23-এ দিয়ে আবার কমছে। ভালো একটা ফ্লাকচুয়েশন দেখা দিচ্ছে এই জায়গায়। আর ডিফরেস্টেশন ক্যালকুলেশন করেও আমরা দেখছি যে আসলে ডিফরেস্টেশন ওভারঅল বাড়ছে এফরেস্টেশনের তুলনায়। লাস্ট 2017 থেকে 23 সালে ডিফরেস্টেশন অনেক বাড়ছে, তার মানে কি আমার বনভূমির পরিমাণ কমতেছে, এরকম কিছু info। হ্যাঁ, এইটা হচ্ছে সেই ফ্র্যাগমেন্টেশন সিনারিও। দেখেন এখানে এই যে কোর এরিয়া এটা কি পরিমাণে ভাঙতেছে, বুঝছেন? এটা স্কেল এরিয়া হেক্টরে প্রায় অনেক বেশি। 2017 সালে যদি চিন্তা করি, এই যে 17 হচ্ছে এই হলুদটা, এটা প্রায় 2 লাখের কাছাকাছি ছিল। হ্যাঁ, 2 লাখ কাছাকাছি হেক্টর। এইটা আপনার 2023 সালে এসে দেখছি এটা মানে কমছে প্রায় কত, এটা এটা হচ্ছে প্রায় 1 লাখের কাছাকাছি, তার মানে প্রায় 50%-এর মতো ডিক্লাইন করছে এটা। এবং এইটা ভেঙে এই যে প্যাস, রেস, কর্পোরেটেড এইগুলাতে কনভার্ট হচ্ছে, তো তার মানে বড় এরিয়া গুলো ভেঙে যাচ্ছে। যে তার মানে কি ওইখানে নিশ্চিত মানে আমাদের ফাইন্ডিংস বা আমাদের অবজারভেশন ছিল নিশ্চিত ওখানে কোনো ফার্ম এরিয়া হচ্ছে বা কাল্টিভেশন এরিয়া তৈরি হচ্ছে নতুন নতুন, অথবা ওখানে নতুন নতুন রাস্তাঘাট তৈরি করতেছে মানুষ কমিউনিকেশনের জন্য। ব্যাস বিকজ অফ এই বড় বড় ফ্লোর গুলা ভেঙে যাচ্ছে, যে এরকম ছোট ছোট হয়ে যাচ্ছে, এবং এগুলো তাহলে কি আলটিমেটলি ইম্প্যাক্ট করবে আমার ফরেস্টের উপরে, মানে আমার ইকোসিস্টেমের উপরে। ইন দ্য মিন টাইম ইকোসিস্টেম নট মিন যে শুধু হ্যাবিটেট, এটার ট্রিজ যা আছে, ভেজিটেশন যা আছে, প্লাস মানে বায়োটিক অ্যাবায়োটিক দুইটার উপরে আমার ইম্প্যাক্ট করবে। সকল বন্য প্রাণী আছে তাদের উপর ইম্প্যাক্ট করবে, কারণ তাদের আবাসস্থল নষ্ট হবে। তো ওভারঅল এটা আমাদের রিকমেন্ডেশন ছিল আর ক্যালকুলেশন ছিল যে লার্জ স্টোর গুলা 50% মানে ড্রপ করতেছে। হ্যাঁ, যেটা মেকিং বিগেস্ট স্ট্রাকচারাল লস করতেছে। আর এখানে আমরা যেটা বললাম এই দুইটাতে তৈরি হচ্ছে, এটার মাধ্যমে আমরা এটা বলতেছি রোডস ক্লিনিংস বা হচ্ছে ক্লিনিংস বা ফার্মস, এগুলো তৈরি হচ্ছে। রিকমেন্ডেশন বেসিক্যালি আপনারা জানেন যে এগুলো নিয়ে তো আমরা সম্ভবত চেষ্টা করি যে যারা আসলে কনসার্নিং অথরিটি তারা যাতে হচ্ছে এইটার দিকে আর একটু মনোযোগ দেয়। এই ওভারঅল আসলে আমাদের ইয়ে ছিল। তো এই পর্যন্ত আমার স্লাইড ছিল। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ যারা আসলে এই পর্যন্ত আমার সাথে ছিলেন। আহ এখন এবার আমি একটু আপনাদের সাথে কথা বলবো, আসলে শেয়ার স্টপ করি। এখন হচ্ছে
আপনারা আমার কথা শুনছেন তো, রাইট? একটু কেউ একজন, হ্যালো। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমি আপনাদের সাথে একটু পরিচিত হতে চাচ্ছিলাম। ফার্স্ট থেকে আমি কল করি। আচ্ছা, আফিয়া চৌধুরী আছেন, আপনি বলবেন আপনার নাম, আপনি কোন ইউনিভার্সিটি থেকে, আর দেশের বাসা কোথায়? ফাইন, আপনার ডিপার্টমেন্টটা বলবেন আমাকে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আফিয়া চৌধুরী মুমু, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে লেভেল 3 সেমিস্টার 1 এ আছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে আইডব্লিউএম ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আমি। আর বর্তমানে সিলেটে আছি আর বাসা ঢাকা। হ্যাঁ, এরপরে আছেন হচ্ছে আনিকা তাবাসসুম। আসসালামু আলাইকুম। আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করেছি জুনে। এখন আপাতত কিছু করছি না, ঢাকায় আছি। আচ্ছা, টেনশন। আচ্ছা, তারপরে আছে বাঁশুরি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তারপরে বিকাশ কুমার রায়। আসসালামু আলাইকুম, আমার নাম বিকাশ কুমার রায়। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে আছি। বর্তমানে আমি সিলেটে থাকি। কি আক্তার। শুনতে পাচ্ছেন? বিথি আক্তার। আচ্ছা, তারপরে ফারহান সাদিক। আসসালামু আলাইকুম, আমি ফারহান সাদিক। ভাই আমি বর্তমানে আমি এখন বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উনি আগে বলুক, ফারহান সাদিক ভাই আগে বলুক, তারপরে আপনি। হ্যাঁ, সাদিক ভাই। আমি বর্তমানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। বর্তমান সেমিস্টার থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, এরপরে আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বরিশাল ইউনিভার্সিটি থেকে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে শেষ করেছি অনার্স, অ্যান্ড এখন হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে এমএস করতেছি ময়মনসিংহ। তারপরে আফসা আলী। হ্যাঁ, স্যার। আসসালামু আলাইকুম। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ 2016 সালে বিএসসি কমপ্লিট করেছি। তারপরে 2019 সালে ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট আইডিএমবিএস থেকে ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি। আমি বিগত 8 বছর যাবত এনভায়রনমেন্টাল কনসালটেন্সি ফার্মের সাথে সংযুক্ত আছি এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট হিসাবে এবং কোন ফার্মে আছেন? জি, এখন কোন ফার্মে আছেন? আমি এনরেক কনসাল্টিং লিমিটেডে আছি বর্তমানে। এনরাকে। জি, ঠিক আছে। থ্যাংক আচ্ছা, এরপরে ইসরাত নিসা। আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান নিশা। আমি হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ি, ফিশারিজ ডিপার্টমেন্ট। রিসেন্টলি গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। বাসা গাজীপুর। এমনি জহির মিয়া। তারপরে এমডি মারুফ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে মোহাম্মদ মারুফ। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে আছি। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। আপনি আমার ইউনিভার্সিটি ভাইয়া। আমি হচ্ছে এইট ব্যাচ ইউনিভার্সিটি। আর সয়েল হ্যালো, ওয়াটার আসসালামু এনভায়রনমেন্টে আলাইকুম আমি ভাইয়া। অ্যাজ জি ভাইয়া। সয়েল ওয়াটার এনভায়রনমেন্টে আমি অ্যাজ এ লেকচারার হিসেবে অ্যাপ্লাই করছিলাম। নাই, আরো একটা কে জানি একজন এমআইএসটি তে বলছে, এমআইএসটি তে করছিলাম, হয় নাই। এগুলো ভালো না ইউনিভার্সিটি। আচ্ছা, এই সরি। এই বছর এবছর না, লাস্ট যে সার্কুলার ছিল, স্যার থাকা লাস্ট যে বৃষ্টি গেল, এই বৃষ্টি থাকা অবস্থা। আচ্ছা, ও আচ্ছা। এটা অফ টপিক। হ্যাঁ, এমনি মজা গেছে। আচ্ছা। আচ্ছা, আসসালামু এমডি। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, জহির মিয়া। জি, আসসালামু হ্যাঁ, আলাইকুম ভাই। আমি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ
সালে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 3য় বর্ষে। আমার বাসা ব্রাউনবাড়িয়া, বর্তমানে ময়মনসিংহে 3 সালে অবস্থান করছি। তো একজন টিচারের করতে ভালো মতো চিনি বিপিএস এর নাম কিছু না। আচ্ছা যাই হোক, এরপরে সামিউর রহমান। হ্যাঁ, আমি হ্যালো। হ্যালো জি হ্যাঁ, আমি আপনার প্রচুর নয়েজ হচ্ছে। হ্যাঁ আমি জার্নিতে ট্রাভেলে আসছি, তো এই জন্য একটু ও নয়েজ ইটস ওকে, ওকে ওকে, ইটস ওকে, জি থ্যাংক ইউ। জি জি আমি মোহাম্মদ সামিউর রহমান। আমি রুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করেছি। পরে বিএফএ থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি। আমি একটা ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি। আমার বাসা ঢাকাতে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সোজা ভাবে হচ্ছে। আচ্ছা, তারপরে আছে ময়না রানী। হ্যালো এভরিওয়ান, আমি ময়না রানী। আমি আমার ব্যাচেলার্স এন্ড মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করছি। এখন বর্তমানে আমি একটা মাস্টার্স প্রোগ্রামে আছি, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, ইউএসএ। এটা পাবলিক পলিসি অ্যানালাইসিস my master's program, and my research interest something aligned with GIS and urban planning and policy related, and I'm also interested in environmental analysis, so it's kind of related, and I just find interesting. That's why I'm joining in this group. Actually, I just subscribe in the another lab, urban mobility, and I think something like that, but আমি এই ডিসকাশনটা প্রথম ক্লাস ছিল, ওই জন্য ভাবলাম যে জয়েন করি, আসলে এখানে সবার সঙ্গে একটু পরিচিত হতে পারবো। সো কংগ্রেচুলেশনস, ওয়েলকাম দুইটাই, কারণ আপনি মোটামুটি একটা ইউনিভার্সিটিতে আছেন। সো হোপফুলি ইউ উইল গেট ইউর work things, or hopefully I will guide you to get a publication or anything else you need any kinds of help. So I would like to welcome most of them. It's because of you have an interest in different things. So obviously we'll help out this. Do something later, okay? And thank you to talk to you later. Thank you ভাইয়া। Okay. আচ্ছা, MST এলা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোসাম্মদ ইলা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে পড়ছি, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগে। আচ্ছা, তারপরে আছে মুসলিমা তালুকদার মুন্নি। আসসালামু আলাইকুম, আমি মুসলিমা তালুকদার মুন্নি, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার ডিপার্টমেন্ট হলো ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। আমি হলো 3rd ইয়ার 2nd সেমিস্টারে আছি। আচ্ছা, আমাদের টিচার আমি নোয়াখালীতে পড়ছি, আমাদের টিচার ছিল গুলগুল প্যাস নামে, ভালো লাগতে আছে জয়েন করতে, পিএইচডি করতে চাই। আচ্ছা, সাবিকুল সোনিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বর্তমান গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি 3য় বর্ষে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। বর্তমানে আছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। তারপরে একজন স্টাটা সুপার আসতেছে না এখানে, মানে বড় নাম তো। আপনি কি আছেন? স্ট্যাটা লেখা প্রথমে, তারপরে এগুলো আসলে বড় হওয়ার কারণে এখানে ধরে নাই নামগুলো। হ্যালো, আমি ও আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম হ্যাঁ সুপ্রভাত হ্যাঁ শিষ্য। হ্যাঁ। আমি চট্টগ্রাম থেকে, আমার বাড়ি চট্টগ্রাম। আমি এখন ইন্ডিয়াতে পড়াশোনা করছি কিট ইউনিভার্সিটিতে। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, শীর্ষ। হ্যাঁ, শীর্ষ। আচ্ছা, এত বড় নাম দিতে এটা তো পাওয়া যাচ্ছে না এখানে ধরে নাই, আসতেছে না। আচ্ছা ঠিক আছে, কথা হবে ভাই।
আচ্ছা, আছে তারপরে আর কি। শিখা সাগি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার নাম জাহিদুল ইসলাম সাদি। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাউনবাড়িয়া। আচ্ছা, তারপরে আছে সিমন। আচ্ছা, আপনার মালিক চালু হচ্ছে না, আচ্ছা ওকে। আচ্ছা, তারপরে সুজন কুমার শীল। সুজন কুমার শীল, আপনি আছেন? আচ্ছা, তারপরে আছে তন্নি সরকার। নমস্কার, আমি তন্নি সরকার, দাদা আদাব, বরিশাল আমি সুজন ইঞ্জিনিয়ার। কুমার শীল, বর্তমান লেখাপড়া করছি হাজী আচ্ছা, মোহাম্মদ তন্নি আলী বিজ্ঞান তন্নি ও প্রযুক্তি আচ্ছা বিশ্ববিদ্যালয়ে। আমি এগ্রিকালচার ফ্যাকাল্টি পড়ান স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন আপনি বলেন। আমি তন্নি সরকার, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ডিপার্টমেন্টে 7 সেমিস্টার রানিং। আচ্ছা, আপনার ডিপার্টমেন্ট কোনটা বলেন? সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। মেইন আচ্ছা, সাবজেক্ট এনভায়রনমেন্ট স্ট্রাকচার। স্ট্রাকচার। আচ্ছা, তারপরে টিটু দে। লাস্ট ওয়ান। নমস্কার, হচ্ছে টিটুতে। আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়তেছি। আমার হচ্ছে আর সিভিল ডিপার্টমেন্ট। আর আমার হচ্ছে লাস্টটা কি, আমার জাস্ট ডিফেন্সটা শুধু বাকি। আশা করি ডিফেন্সটা সেপ্টেম্বরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজনের কি জানি বলেছিলাম, ওই স্যারের নাম হচ্ছে আলিম মিয়া। জি ভাইয়া, আমাদের হ্যাঁ, আলিম আমার স্যার। কথা বললো। হ্যাঁ স্যারকে আমার কথা বললো। কত ভাই বোন আমি। আচ্ছা, যাই হোক। দাদা আদাব, দাদা আমার কথা কি শোনা গেছে? আমার নেটে একটু হ্যাঁ প্রবলেম হ্যাঁ ছিল হ্যাঁ, দাদা। আমি শুনতে পারছি। আমি শুনতে পারছি। হাজি দানেশ থেকে, রাইট? জি দাদা, জি জি জি। হ্যালো ভাইয়া। Yep, হ্যালো ভাইয়া। জহির ভাইয়া, যে স্যারকে আপনার পরিচয়টা কিভাবে বলবো? বললেন যে বিপিএস এর সুজিত দার সাথে কথা হয়েছিল। আদারওয়াইজ এটাও বলতে পারেন যে রিসার্চার সুজিত দার সাথে কথা হয়েছিল। জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কুয়েটে পড়ে। হ্যাঁ, যে কোনো একটা কিছু আমার নাম বললেই চিনবে, এত বিস্তারিত নাম। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু ফ্লোর ওপেন করতে চাই। আসলে আমার ল্যাব থেকে আপনাদের কোনো রিকোয়ারমেন্ট বা আমাকে নিয়ে কোনো কোশ্চেন বা কোনো কিছু যেটা আপনাদের মনে, সেটা আপাতত আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যান্সার ইউ প্রপারলি। সো এখন ফ্লোর ওপেন আপনাদের জন্য, কিছু আমাকে জিজ্ঞাসা করতে চান? আমার ল্যাব নিয়ে বা আমার রিসার্চ নিয়ে যে কোনো কিছু নিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, বা আপনার কোনো প্ল্যান আছে সেটা আমার সাথে অ্যালাইন করবেন, এনিথিং সব টু ইউ। মানে ফ্লোরের সাথে মোটামুটি এরপরে এখানে ফ্লোর ওপেন, সবাই মোটামুটি পরিচিত হয়ে গেছে এখন। কথা হচ্ছে, সো আপনারা জিজ্ঞাসা করতে পারেন দুই তিন কিছু। তার কোনো কোশ্চেন নাই? হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি মাইদুল নাজমুল ইসলাম। ইসলাম। জি, আমি এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আচ্ছা, আহ, আমার প্রশ্ন ছিল, আপনার তো রিসার্চ ইন্টারেস্ট বেশ কয়েকটা। আপনি কি স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন আমাদের এই ল্যাবে, নাকি এটা কি আপনি নির্ধারণ করে দিবেন, নাকি আমরা আবার নিজেরা ডিসকাস করে আমরা এটা নির্ধারণ করবো? এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটা কথা হচ্ছে যে রিসার্চ তো আসলে অন্য কেউ দিলে হচ্ছে সেটা হয় চাপায় দেওয়া, রাইট? আসলে কোন ফিল্ডে ইন্টারেস্ট এটা আপনাকে ডিসাইড করাই বেটার, তাই না? আমি মানে অনেকগুলো ফিল্ড না, ঠিক এগুলো সবই এনভায়রনমেন্ট রিলেটেড। হচ্ছে যে রিসেন্ট ট্রেন্ডে যেগুলো ছিল আমি এগুলো বেশি কাজ করি, এবং আমার মেইন ফোকাস হচ্ছে ওই রিমোট সেন্সিং এন্ড জিআইএস বেস, এবং এটাকে রিলেট করে মানে আমার ফিল্ডে এনভায়রনমেন্টাল ফিল্ডে বা ওয়াটার রিলেটেড কাজগুলো বেশি করা হয়। সো মানে আমার ফিল্ডে থাকলে, আর আমি ওই যে আমার একটা স্লাইডে দেখালাম যে আমার আসলে ইন্টারেস্টেড জায়গাগুলো এগুলোর সাথে অ্যালাইন করলে আমি কাজ করবো। কারণ কেউ এখন আমাকে একটা সিভিল স্ট্রাকচার ধরা দিল, বা ঠিক বলি একটা মডেল নিয়ে আমাকে বললো যে ভাই সার্কিট এখানে, আমি তো ওইগুলোতে ইন্টারেস্টেড না। আমি আমার ফিল্ডটাকে এক্সপ্লেন করছি,
সো এই ফিল্ডের ভিতরে থাকলেই আমি ইন্টারেস্টেড। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আসলে কাউকে চাপাই দিতে চাই না, যার যেটা ইন্টারেস্ট সে, আর যদি আমার সাথে অ্যালাইন না হয়, অবভিয়াসলি দেয়ার ইজ নাম্বারস অফ ফ্লোরস, সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু এনি আদার ফ্লোর, আর যেখানে আপনার সাথে অ্যালাইন করবে আপনি সেখানে অবশ্যই যাবেন। এবং নট নেসেসারি ধরেন কথার কথা আমার প্রোফাইল ভালো না বা ভালো এই জন্য আমি আপনার সাথে কাজ করতে চাই, দিস ইজ কমপ্লিটলি রং ডিসিশন। আপনাকে ডিসাইড করতে হবে যে আমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি এটার সাথে ওনার অ্যালাইন করে কিনা, করলে আমি ওখানে মানে সুইটেবিলিটি পাচ্ছি কিনা বা আমি আসলে হ্যাঁ, লোকটাকে এনজয় শিওরলি। করতেছি কিনা, তখন বাট আপনি আমি ডিসিশন। এটাই জানতে চাচ্ছিলাম, আমি অ্যাকচুয়ালি প্রথম, তো আমার এটা প্রথম ল্যাব। সো আচ্ছা, মানে আমি জানি না আসলে কিভাবে এটা রান হবে বা প্রসেসটা কি অ্যাকচুয়ালি, আমি দ্যাটস ওয়াই আমি জানতে আমি চাচ্ছিলাম নিজেও আর কি একটু। নিজেও এই করে আমার নিজেরই এটা প্রথম ল্যাব। আমি নিজেও আসলে অনেক ব্যস্ত ছিলাম পিএইচডি নিয়ে, বা পিএইচডি অ্যাপ্লিকেশন নিয়ে আমি বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম, ইভেন এখনো আছি। বাট অনেক লেট হয়ে যাচ্ছে দেখে আমি একটা ওরিয়েন্টেশন ক্লাস আপাতত ইয়ে করছি আর কি। সো হোপফুলি আপনি মনে হয় এগুলো পাইছেন, রাইট? আপনার যদি ইন্টারেস্ট আমার সাথে মিলে দেন ইউ ক্যান সাজেস্ট মি অর ইউ ক্যান ডেফিনেটলি, প্লিজ মি দ্যাট, যে ভাই আমি এটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, আপনার সাথে যায় কিনা। দাদা আমার একটা কোয়েশ্চেন থ্যাংক ছিল ইউ। দাদা। হ্যাঁ, শিওর। দাদা বলছিলাম যে আমাদের এই ল্যাবে কি আমাদের আগে কাজ শেখানো হবে, দেন অ্যাপ্লিকেশন দেখানো হবে, নাকি সরাসরি আমরা অ্যাপ্লিকেশন লেভেলে যাব? আচ্ছা, এই জিনিসটাকে আসলে আমি একটু ভিন্নভাবে রিপ্লাই করি। আসলে কাজ শিখানো জিনিসটা আসলে খুবই টাফ। কারণ কেউ যদি আমাকে এখন বলে, মানে আমাকে দিই উদাহরণ দিই, আমি আসলে এতগুলো সফটওয়্যার শিখছি, ধরেন আর প্রোগ্রামিং শিখছি, পাইথন শিখছি, আরজেএস শিখছি, কিউবেস শিখছি, গুগল আর্কিটেক্ট শিখছি। এখন যদি আপনি আমাকে বলেন এই 6 মাসের ভিতরে দাদা এই সব সফটওয়্যার আমাকে শিখাই দেন, নট যে ছয়টা সবগুলো দরকার নেই, একটা সফটওয়্যার শিখাই দেন, এটা তো আসলে টাফ। আমি হয়তো আপনাকে মানে প্রসেসটা দেখা দিতে পারি, লাইনটা ধরা দিতে পারি যে এই জিনিসটা এখানে পাওয়া যাবে, ইউটিউবের এই ভিডিওতে এখানে আছে, এই জায়গার এই রিসোর্সে আছে, এটা আপনাকে দেখে নিতে হবে। বাট আসলে হাতে ধরে ধরে পুরো জিনিসটা আসলে শেখানো এখন আমার জন্য টাফ, বিকজ ইউ নো দ্যাট আমিও বিজি। হ্যাঁ, আমি আসলে এই গাইডটা দিব বা এই সাপোর্টটা দিব যে একটা রিসার্চ আর্টিকেল কিভাবে লিখতে হয়, লেখার কোন জায়গাতে ভুল আছে, এই অ্যানালাইসিসটা সে ফর আপনি একটা প্ল্যান করছেন যে আমি ধরেন সয়েল কোয়ালিটি নিয়ে কাজ করবে বা ওয়াটারের কোয়ালিটি নিয়ে কাজ করবো, কিন্তু দাদা আমার কাছে ওয়াটারের কোয়ালিটির আমার কাছে 15টা প্যারামিটার আছে, আমার কাছে 200 ডাটা আছে, আমি আসলে কোন ধরনের অ্যানালাইসিস করলে ভালো হবে দাদা, সেফর। তখন আমি হয়তো আপনাকে বলবো যে ঠিক আছে আমরা প্রথমে কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি, যেটাকে ইডিএ বলে, হ্যাঁ, এক্সপ্লেনেটরি ডাটা অ্যানালাইসিস করি। তারপরে আমরা এটার একটা কোরিলেশন বের করি, তারপরে আমরা এটা কোনো একটা পিসিএ বা হচ্ছে ক্লাস্টারিং এর মাধ্যমে নিয়ে আসি, তারপরে একটা ডেন্ডোগ্রাম দেখাই, তারপরে হচ্ছে এটাকে আমরা খাওয়ার যে হেলথের যে ডাটা আছে সেটার সাথে আমাদের এই ডাটাগুলো অ্যালাইন করে কিনা সেটার জন্য কোনো একটা অ্যানালাইসিস করি। আমি এটা বলে দিতে পারবো যে এই জিনিসটা করলে এই কাজটা ফ্রুটফুল হবে, এই কাজটা সিগনিফিকেন্ট হবে। বাট এখন যদি আপনাকে বলেন দাদা আমাকে এই ওয়ের অ্যানালাইসিস শিখাই দেন, দিস ইজ প্রিটি মাচ টাফ, আই উইল টেল ইউ দ্যাট ইউ নিড টু ডু ইট। আমি আপনাকে বলে দিব যে এটা করতে হবে, আপনাকে কখনো এটা করতে হবে। বাট আমি এটা বলতেছি না যে আমি একদমই কোনো কিছু কাজ করবো না, আমি প্রসেস বলে দিব যে এটা এখানে পাওয়া যায়, এটা ইউটিউবে পাওয়া যাবে, এটা একটু গুগল ঘেটে দেখতে হবে, এই প্রোগ্রামিং এর এখানে আটকাই গেছি, এটা তো এখন তো প্রোগ্রামিং সব কিছু চ্যাট জিপিটি আছে, মানে এআই আছে, সলভ করে দেওয়া যায়, না পারলে আমি আছি। বাট প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে শেখানো এখন চাপ হবে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে রিসার্চ আর্টিকেল লেখা বা হচ্ছে কোন কোশ্চেন গুলোতে কোন জিনিসগুলো থাকতে হয়, বাট ডাটা অ্যানালাইসিসের প্রত্যেকটা স্টেপ ধরে ধরে শেখানো, দিস ইজ টু মাচ টাফ টু মি। ঠিক আছে। আচ্ছা, দাদা আমি যদি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু মানে কথা শেয়ার করি আপনাকে, যে আমি অবভিয়াসলি। কোন জায়গাগুলোতে প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে আমি জিআইএস রিমোট সেন্সিং বেস কাজ করে আমি মোটামুটি আর কি এর সাথে ইউজেবল। বাট যেমন আমি এলইউএলসি প্লাস এলএসডি নিয়ে আমি রিসেন্ট একটা কাজ করতেছি। তো এই টাইপের যে কাজগুলো এগুলো করা যায়, যেমন একটা কাজ শেষ করতে অনেকগুলো প্যারামিটার বা ইন্ডাইসেস দরকার হয়। যেমন আমি একটা কাজ করতে দিয়েছিলাম, সেটা হচ্ছে ল্যান্ড সুইটেবিলিটি আর কি, ল্যান্ড সুইটেবিলিটি নিয়ে একটা কাজ করতে চাইছিলাম, সেটা হচ্ছে মেজের উপর। মেজ কাল্টিভেশন আমার ওই ভুট্টা। হ্যাঁ জি জি, তো মেজ কাল্টিভেশনে আমার ল্যান্ড সুইটেবিলিটি আর কি ম্যাপিং এর একটা কাজ করতে চাইছিলাম। তো এখানে আমার অনেকগুলো প্যারামিটার আছে, যেমন সয়েল ময়েশ্চারের কথা বললেন, তো আমরা এখানে গিলডাস বা এইচএমএপি এগুলো নিয়ে কাজ করছি। তারপর হচ্ছে এখানে এলএসটির একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে দাদা পিএইচ, মানে আরো অনেকগুলো ইন্ডাস্ট্রিজ আছে। মানে এই ল্যান্ড সুইটেবিলিটি যখন আমি আর ম্যাপিং করতে গেছি, তখন আমি এগুলো কোথা থেকে কালেক্ট করব, কিভাবে ওভারলে করব, মানে এই প্রসেস গুলো যদি আমি শিখতে না পারি দাদা, আমি তো মানে
হ্যাঁ, সেটাই আমি বললাম যে আমি প্রসেস ধরা দিতে পারবো সেফর আপনি কি এখন বানাইতে হবে এলএসটি ম্যাপ। এখন আমি আপনাকে বললাম যে এলএসটি ম্যাপ বানাইতে হবে, এবং আমি তো এলএসটি ম্যাপ নিয়ে এখন আর্কজিএস নিয়ে বসে আপনাকে ওই ডাটা নিয়ে পড়ানো সম্ভব না আমার। জি আমি আপনাকে বলতে পারবো এলএসটি ম্যাপ করতে হবে, হ্যাঁ আপনি পারতেছেন না তখন আমি বলে দিব যে হয়তো একটা ভিডিও আপনাকে শেয়ার দিলাম, এই ভিডিওটাতে এলএসটি করা আছে, জি ইউ ক্যান ফলো দিস প্রসেস। এরপর আটকায় গেলে তখন আমি ভাবতে পারবো, কিন্তু প্রিলিমিনারি একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে আসলে করানো তো আমার জন্য এখন টাফ, দিস ট্রু। জি দাদা, বুঝতে পারছি বাট মানে সিঙ্গেল। আমার যা এক্সপিরিয়েন্স আছে আমি হয়তো জিনিসটা অনেক ইজিলি নিয়ে আপনাকে অনেক ইজি প্রসেস দেখা দিতে পারবো, ওয়েটা দেখা দিতে পারবো, আপনাকে জাস্ট ওগুলোকে এক্সিকিউট করতে হবে। মানে আই এম নট দ্য এক্সিকিউটর, এক্সিকিউট করতে হবে, এবং এটাই হলো শিখা। আমি যদি করে দিই তাহলে তো আপনি শিখতে পারবেন না। এবং আমি নিজেও শিখছি এইভাবে, আপনি তো তাও ধরেন এই ফ্লোরে এসে আমাকে গাইড পাইতেছেন, আমি তো মানে এই জিনিসগুলো ঘাটতে ঘাটতে আমার এমন একটা অবস্থা হয়েছে, আমার এখন মানে কি বলে স্পাইনাল কর্ডের প্রবলেম হয়েছে, আমি শুধু বলতে পারি না। জাস্ট বিকজ অনেক টেবিল চেয়ারের এখন লেগে থাকতাম, একটা জিনিস পারতেছি না, ওইটা কত রকম ভাবে বের করা যায়, গুগল ঘাটছি, এটা ঘাটছি, সেটা ঘাটছি, ইউটিউব ঘাটছি, মানে বাদ রাখি নাই, সব রকম ভাবে চেষ্টা করছি, শিখছি। তো আমি ধরেন আমি আপনাকে যতটুকু ইজিলি ধরেন কথার কথা এলএসটি পারতেছেন না, আমি একটা ভিডিও দেখলাম, এটা দেখে তাই শিখে দেবো, করে দেবো, তারপরে আটকাই গেলে ঠিক আছে, এখানে প্রবলেম হচ্ছে, আমি দেখে ঠিক করা যায়। কিন্তু আমাকে যেটা করতে হয়েছে, এটা করতে হলে যে এলএসটি লাগে, এটা বের করতে তো আমার মনে করেন 2 দিন পড়াশোনা করা লাগছে। ও আচ্ছা, এই কাজের জন্য আমাকে এলএসটি লাগবে, এবার এলএসটি শিখবে তো আমার আর 5-7 কাইন্ড অফ ব্যাপারগুলো এরকম হয়েছে। তো ওই ওই এই ধরনের হেল্পই আসলে আমাদের ফ্লোর থেকে আমি আসলে প্রোভাইড করবো, কি আসলে কি করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় গিয়ে করতে হবে, এবং কোন জিনিসগুলো কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, কোন অ্যানালাইসিস গুলো ইনক্লুড করতে হবে, হ্যাঁ অ্যানালাইসিস গুলো কিভাবে শেখা যাবে, কোথায় রিসোর্স পাওয়া যেতে পারে, আমি গাইড দেবো। ঠিক আছে? দাদা বুঝতে পারছি, কিন্তু দাদা আসলে মানে এই কাজগুলো মানে ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আমি এক্সাম্পলটা না দেখি রিয়েল লাইফ, এটা একটু করা টাফ হয়ে যায় দাদা। লাইক যেটা বলতে চাচ্ছেন এখন হচ্ছে ওই ট্রেনিং এর মতো করে ওই পুরো ডাটা দিয়ে দেখাইলে বেটার হয়। আমি বলতে চাচ্ছিলাম দাদা আসলে মানে একটা এক্সাম্পল না দেখলে ওই আপনি ইনস্ট্রাকশন দিলেন খুব ভালোভাবে, আসলে ওইটা আমার কাজ করার মতো দেখা যাচ্ছে ক্ষমতাটা তখন হবে না স্যার। আমি তো আসলে অনেককেই এর আগে আমি আমার 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 তো অভিজ্ঞতা আসলে 8 বছরের অভিজ্ঞতা হলো আসলে আমার অনেক প্রফেসরের থেকেও যথেষ্ট ভালো অভিজ্ঞতা এই ফিল্ডে, অন্তত এই রিসার্চ ফিল্ডে। এতটুকু ইয়ে করে বলতে পারি জাস্ট বিকজ অফ মানে আমি যে লেভেলের মানুষজনের সাথে কাজ করছি, দ্যাটস প্রিটি মাচ এনাফ টু মি টু গেট বেটার এক্সপিরিয়েন্সেস। ওই জায়গা থেকে আমি এমএসসির অনেক স্টুডেন্টের থিসিস করেছি, লাস্ট ইয়ারও আমার 2টা স্টুডেন্ট ছিল। ইভেন আমি পিএইচডির কো গাইড হিসাবেও কাজ করছি ইন্ডিয়াতে 2টা ইনস্টিটিউটে। তো আমার আসলে কখনো মনে হয় না যে আসলে গাইড দেওয়া মানে এরকম না যে তাকে হাতে ধরে ধরে শিখাতে হবে। গাইড দেওয়া মানে হচ্ছে আমি কথা বলে দেওয়া, তার প্রসেস তো আসলে যে স্টুডেন্ট সে এক্সিকিউট করতে হবে। হ্যাঁ আমি তো ওটাই বললাম যে বেঁধে গেলে তখন আমরা যেটা এই পর্যন্ত করছি এখানে এটা এই ইস্যু হচ্ছে, তখন হচ্ছে যে আমার গাইড আছে যে ঠিক আছে এখন ওখানে ইস্যু হচ্ছে, এটা সলভ করতে হবে। আর আসলে ওই জিনিসটা দেখায় দেওয়া মানে তো আপনি ইজিলি পেয়ে গেলেন, এটা তো আসলে আমি আসলে এটা মনে হয় আপনাকে ওই প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখানো, এটাতে মনে হয় প্রত্যেকটাই আমাদের। দাদা বুঝতে আচ্ছা, এই যে পারছি, দীপক ধন্যবাদ দাদা, বুঝতে পারছি দাদা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই এখানে তো সবাই ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটি এবং ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট, তো কাজের ক্ষেত্রে তো দেখা যাবে এক একজন এক একটা জিনিস চুজ করতেছে, এক একজন এক একটা জিনিস নিয়ে কাজ করতে চাইবে, তখন কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা টপিকস নিয়ে কাজ করবে, নাকি 3-4 জন মিলে একটা গ্রুপ ওয়াইজ একটা বিষয় নিয়ে কাজ করবে? দেখেন, বিষয়টা আসলে হ্যাঁ কেমন হবে? এই বিষয়টা আসলে ডিপেন্ড করে আসলে ধরেন আমাদের ল্যাব থেকে সেট করা আমরা 4টা কাজ টোটাল আমরা তো মিটিং করবো। মিটিং এর ক্ষেত্রে প্রপোজাল দিল, 4টা প্রপোজাল দিল, ধরেন আমাদের গ্রুপে আসছি আমরা 10 জন সেট এক্সাম্পল, আমরা 10 জন মানুষ আছি আমাদের গ্রুপে। এখন 4 জনের 4টা প্রপোজাল ছিল যে ভাইয়া এটা নিয়ে কাজ করতে পারি, এবং আমি ডিসাইড করলাম যে দিস ইজ গুড আইডিয়া এন্ড দেয়ার ইজ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অর ইট ক্যান বি গুড সায়েন্টিফিক পেপার, রাইট? ঠিক আছে, এই 4টা নিয়ে কাজ করো। এখন বাকি 6 জন তো আসলে কোনো প্রপোজাল দেয় নাই, বাট দে হ্যাভ ইন্টারেস্ট টু কোলাবোরেট অর সাপোর্ট। তো তখন আমরা তখনই ডিসাইড করবো ঠিক আছে এখানে এইগুলো নিয়ে আসলে কারা কারা আসবে, তারা হয়তো সেই ক্ষেত্রে ভাগ হয়ে গেল।
আবার যদি তারা চায় যে না আমরা এটা নিয়ে কাজ করতে চাই না, তখন তাদেরকে তাদের প্রপোজাল বা তাদের কাজের ইন্টারেস্ট গুলো থ্রো করতে হবে। আই থিঙ্ক আছে। জি ভাইয়া, তাহলে সেই মানে প্রপোজালটা কবে থেকে স্টার্ট হবে বা আসলে আমি চাচ্ছি এই মাসের লাস্টের দিক দিয়ে, কারণ নেক্সট 10 days আসলে আমার কিছু কাজ আছে। আমি আসলে ওগুলো নিয়ে একটু ব্যস্ত আছি, যে কারণে আমার অলরেডি ভ্যাকসিন করতে দেরি হচ্ছে। সো এই 10 দিন যাওয়ার পরে যেটাতে হয়তো তবে না, মানে ল্যাবে আমি সবার সাথে কানেক্টেড থাকবো। ইভেন আমি এই টাইমটাতে হয়তো সবাইকে বলবো যে এটার মতো করে একটা প্রপোজাল বা কাজের একটা প্ল্যান রেডি করতে। নট নেসেসারি থ্রু দিয়ে কমপ্লিট স্ট্রাকচার, বাট স্ক্যাটার হলেও একটা কিছু দাঁড় করাইতে, যেটা নিয়ে আমরা কথা বলতে পারি, ফার্দার আমরা এটাকে এক্সিকিউট করতে পারি। এই ল্যাবে কতজন আছে আর নতুন কি ভর্তি হবে নাকি এখন আচ্ছা, যারা এই হয়েছে ল্যাবে প্রথম মনে হয় 10 জন না 12 জন আছে মেবি, আই এম নট শিওর, বাট নট লেস দ্যান 10। দেখে বলবি। হ্যাঁ, 12 জন আছে। তাহলে ভাই না, আলাদা একটা ভর্তি গ্রুপ হতে পারবে, আমরা তো হচ্ছে হ্যাঁ আমরা তো ভর্তি হতে পারবে, এটা ওভারঅল নিয়ে একটা কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন। আমরা তো হচ্ছে ওভারঅল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট আছে। এই ল্যাবে যারা আছে তারা একটা গ্রুপে কানেক্ট হলে প্রত্যেকের হ্যাঁ, এটা প্রপোজালটা এটা ফার্দার ফার্দার মানে মিটিং এ আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো, আসলে কিভাবে আমাদের সুবিধা হয়, আমরা যেটাতে কনভিনিয়েন্স হবে আমরা সেভাবে যাবো, right? আজকে যেহেতু ফ্লোর ওপেন, এখানে তো অনেকে আছে। আর ভাই একজনে কি দুটো বিষয় নিয়ে একসাথে কাজ করতে পারবে কিনা, যেমন একটা কোর্সে থেকেই If he has the ধরেন capability, then obviously, কারণ যদি এই ক্যাপাবিলিটি থাকে, why not? মানে আমি কাউকে আটকে রাখার জন্য তো অবশ্যই না, এখানে ফ্লোরটাই হচ্ছে এটা যে কাজের জন্য। তো যদি টাইম দিয়ে পারে, শিখতে পারে, তার যদি গাইডেন্স এর দরকার হয়, অবভিয়াসলি মানে সে ইজ ওয়েলকাম, সে কাজ করতেই পারে। একটা বিষয় ভাই, যেমন আমরা হচ্ছে কাজ শুরু করলাম, ধরেন আমি রেইনফল ডেটা নিয়ে কাজ শুরু করলাম, তো রেইনফলটা কাজ করতে হলে আমাকে তো সবকিছু মানে হাতে কলমে শেখাতে হবে এই সুযোগটা আসলে নাই। তো কিছু কিছু বিষয় আমার হয়তো আগে 6 থেকে মাসের জানতে হবে। ভিতরে ভাই কোনোভাবেই সম্ভব নয়, ইউ ক্যান রিয়েলাইজ আর সেটা ইউ তো ক্যান অবশ্যই, আন্ডারস্ট্যান্ড, সেটা এই 6 মাসে আসলে কোনোভাবেই সম্ভব না। সম্ভব না। আপনাকে নিজেকে সময় দিতে হবে। গাইডেন্সের কাজ হচ্ছে যে রেইনফলের ডাটা একটা ম্যানেজ হয়েছে, প্রথম কাজ হবে এই ডাটারে তুমি আগে মিসিং ডাটা বের করো, মিসিং ডাটা ইভালুয়েট করো, করে এই মিসিং ডাটাকে এই প্রসেসে তুমি এটাকে ক্লিন ডাটা বানাও। ক্লিন ডাটা বানায় আমার কাছে নিয়ে আসলে আমি বলবো যে হ্যাঁ আমরা আমাদের পুরো প্ল্যান ছিল এটা, তাহলে কি কি অ্যানালাইসিস করা দরকার, এই অ্যানালাইসিস করতে হবে। এই যে নামগুলা বললাম, এটাই হচ্ছে আপনার ফাইন্ডিংস, কারণ আপনাকে লিটারেচার ঘাটাঘাটি করে এই যে নামগুলা বের করতে হবে, একটা রেইনফলের ডাটা কি কি অ্যানালাইসিস করতে হবে, সেফ আপনি জানেনই না, রাইট? আমাদের কাজ হচ্ছে ওই ট্র্যাক গুলা বের করে বা ধরাই দেওয়া যে রেইনফল ডাটার এই অ্যানালাইসিস পসিবল, এবং এই কাজের জন্য এই অ্যানালাইসিস করতে হবে। তো তখন আপনি সেই অ্যানালাইসিস নিয়ে ঘাটাঘাটি করলেন, আটকাই গেলেন, তখন এবার আমার কাছে আসলেন যে ভাই এখানে তো এই অ্যানালাইসিস আটকাই গেছে, কি করবো? সো এই যে সাপোর্ট মানে ভাই আমাদের নির্দিষ্ট একটা টপিক সিলেক্ট করে নির্দিষ্ট একটা টপিকস দিয়ে, যে আমাদের মানে আগামী 1-2 ক্লাসের মধ্যে একটা টপিক দিয়ে, যে টপিক আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি লাগবে আসলে টোটালটা বলে দেওয়া, এবং আমরা কোন কোন জায়গায় আটকাবে আপনার এক্সপিরিয়েন্স থেকে তো আপনি জানেন যে আমরা কোন কোন জায়গায় আটকে যাবো, বা কোন কোন অ্যাপস ব্যবহার আমাদের জানতে হবে, কোন কোন ওয়েবসাইট গুলোর ব্যবহার আমাদের জানতে হবে, এই বিষয়গুলো তো আমাদের একটু আগে বলে দেওয়া হয়, তাহলে মনে হয় আমরা টুকটাক একটু শিখতে পারি, যেখানে আটকে যাবো সেখানে তো হ্যাঁ আপনি হ্যাঁ, আছেন। এই 6 মাসে আমরা এইসব নিয়েই আসলে পুরো জিনিসটা নিয়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবো। সো অবভিয়াসলি সবই শিখবো আস্তে আস্তে। আচ্ছা, এরপরে আপনার কোনো কোশ্চেন? আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যখন একটা কাজ শেষ করি, তখন আর্টিকেল লিখার ক্ষেত্রে আমরা হচ্ছে মানে জিনিসটা প্রসেসিংটা শুরু করব কিভাবে? মানে আমি রিসেন্টলি একটা কাজ করেছি, তো এখন আমাকে আর্টিকেলটা লিখতে হবে, তো আমি একটু হিমশিম খাচ্ছি, প্রথমবার তো বুঝতেছি না যে কিভাবে স্টার্ট করব। আর্টিকেল লেখার তো আসলে কিছু প্রসিডিউর আছে, লাইক প্রসিডিউর, হ্যাঁ স্টেপ আছে যে কোন কোন জিনিসগুলো আপনার থাকতে হবে, একটা আর্টিকেলের স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার ফলো করে আপনাকে কমপ্লিট করতে হবে, এবং আপনি যে কাজটা করছেন সেটাকে পুরা এই স্ট্রাকচারের মধ্যে করে একটা স্টোরি করে সাজায় বলতে হবে, মানে একটা গল্প আকারে রিপ্রেজেন্ট করতে হবে। এটা হচ্ছে বেসিক, মানে আমাদের ধরেন মাথায় এটা ঢুকে থাকে যে এই জিনিসটাকে আমি গল্প আকারে উপস্থাপন করবো। তো মানে আপনি আসলে কোথায় আটকাচ্ছেন আমি ঠিক বুঝতেছি না, মানে কোন জায়গাতে গিয়ে শেষ করবো এটা, নাকি আসলে মানে না, আমি কতটুকু শুরু লিখবো এটা? করতে যাচ্ছি, আমি হচ্ছে শুরুতে ইন্ট্রোডাকশন থেকে শুরু করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি নর্মালি হচ্ছে স্টক অ্যাসেসমেন্টের উপর কাজ করেছি, তো
এখন মানে ইন্ট্রোডে আসলে মানে আমার মেইনলি কি কি তুলে ধরা লাগে? হ্যাঁ, ইন্ট্রোতে কিছু প্রসিডিউর আছে, যেরকম একটা ইন্ট্রোডাকশনে আপনার কি কি থাকতে হবে। হ্যাঁ, মানে কোন কোন জিনিসগুলো, যেরকম একটা লিমিটেশন, আপনার একটা অবজেক্টিভ, কিছু প্রিভিয়াস স্টাডি, হ্যাঁ, আপনার আপনার রিসার্চের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, রিসেন্ট টাইমে কোনো রিসার্চ হচ্ছে কিনা, বা আপনার এখানে মোবাইল কি, এই জিনিসগুলো ওখানে রিপ্রেজেন্ট করতে হবে, সেটা একটা স্ট্রাকচার আছে। এগুলো আমরা আমাদের ক্লাসে শিখাবো আর কি। এটা আমি শিখাবো অবভিয়াসলি, কারণ রিসার্চ আর্টিকেল লেখার ইয়েটা সবার থাকে না, ওইটা আমি ক্লাসে অবশ্যই সবাইকে শিখাবো। একটা বা দুটো ক্লাসে মানে পুরো ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয়, তারপরে একটা ম্যাথোডোলজি কিভাবে সাজাইতে হয়, ডিসকাশনে সরি রেজাল্টে গিয়ে আমরা কি কিভাবে এগুলাকে শিখবো, ডিসকাশন কিভাবে প্রেজেন্ট করবো, এবং তারপরে যে আমরা কনক্লুশন আর অ্যাবস্ট্রাক্ট লিখবো সেটা কিভাবে, এই জিনিসগুলো আমরা আমাদের ক্লাসে শিখাবো। এবং থ্যাংক ইউ। ইন্ট্রোডাকশনে আপনি অবশ্যই একটা স্ট্রাকচার ফলো করবেন, যে কিছু আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি, তারপরে ধরেন প্রিভিয়াস স্টাডি কি ছিল, আপনার স্টাডি নভেল কি, কোনো লিমিটেশন আছে কিনা, আর আপনার অবজেক্টিভ কি। ধরেন মানে আমি যেগুলো আপাতত মনে আসলে ওগুলো বললাম, এগুলো আপনাকে সাধারণ লিখতে হবে। আচ্ছা, আপনার কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই, রাইট? তো ওভারঅল যেটা বলার আর কি, অলরেডি আমাদের সাপোর্ট হ্যান্ড যারা ছিল ওই ভাইও বলছে, আমিও আপনাদেরকে ওই জহিরুল ইসলাম ভাই ছিলাম, উনিও বলছে, আমিও বলছি। আসলে এই প্ল্যাটফর্মটা বেসিক্যালি আপনাদেরকে গাইড দেওয়ার জন্য, নট অ্যাকচুয়ালি টু লার্ন এভরিথিং বাই হ্যান্ড, মানে ওই যেটাকে আমরা হ্যান্ডস অন ট্রেনিং বলি, একদম এভরিথিং এখানে এক্সপ্লেন সম্ভব না। 6 মাস একটা আর্টিকেল তৈরি করে যেটাকে পাবলিকেশন অব্দি নিয়ে যাওয়া, দিস ইজ মানে কাইন্ড অফ ধরেন একটা টাস্ক এমন ভাবে অ্যাসাইন করে আপনাকে প্রতিনিয়ত এটাকে সময় দিতে হবে, এবং সে পর আপনি কম জানেন, হ্যাঁ, আপনাকে জানার চেষ্টা করতে হবে, আপনাকে এঙ্গেজ থাকতে হবে, ইউ হ্যাভ টু মেক গুড কমিউনিকেশন। হ্যাঁ, আপনাকে আপনার সুপারভাইজারের বিজনেস বুঝতে হবে। কারণ আমাদের ফ্যামিলি আছে, জব আছে, আমার নিজের ক্যারিয়ার আছে, তো সবকিছু মিলায় ইউ হ্যাভ টু মেনটেন এভরিথিং। হ্যাঁ, তো সবকিছু মিলায় যদি আপনার কাছে মনে হয় যে আই এম ভেরি কমফোর্ট, আমি এটাকে এভাবে গেইন করে ঠিক আছে, তো আপনি আমাদের ওই মানে ল্যাবে ওয়েলকাম। এবং হোপফুলি আমরা 6 মাসে একটা গ্রুপ জার্নি করবো, যেখানে আসলে অ্যাটলিস্ট সবার যাতে একটা পাবলিকেশন নামে শেষে থাকে। অ্যান্ড যারা আসলে পাবলিকেশনের জন্য এখনো বাইরে পিএইচডি তে যে ঝামেলা করতেন বা কিছু হচ্ছে, তারা আসলে জানেন যে একটা আর্টিকেল লেখার বা আর্টিকেল থাকার যে কত গুরুত্ব, নট নেসেসারি যে থাকতেই হবে, বাট এইটা আসলে ইম্প্যাক্টফুল। যে আসলে পিএইচডি জার্নিতে বলি বা এমএসসি তে বলি, আমার রিসেন্টলি একটা স্টুডেন্ট, আমার ছোট ভাই, ও ড্যাফোডিলে পড়তো, ও আলবার্টাতে যাচ্ছে মাস্টার্স করতে, কাল আমার বাসায় আসবে দেখা করতে যাওয়ার আগে। ওকে আমি হাতে কলমে মানে হাতে করে করে সব শিখাইছি। একটা স্টুডেন্ট ও পিএইচডি করতে গেল আমার ফ্লোরিডাতে, হ্যাঁ, ও হচ্ছে জগন্নাথের। ওকে আমি হাতে ধরে ধরে সব শিখাইছি, কিন্তু আই হ্যাভ নট রাইট দ্যাট সিচুয়েশন। আমি আসলে ওই সিচুয়েশন এখন নাই যে আমি আসলে কাউকে ওইভাবে গ্রোয়িং করে করে প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে শিখাবো। কারণ আমার নিজেরই এখন আমার ক্যারিয়ার নিয়ে আমার সময়, আমাকে আমার ক্যারিয়ার ঠিক করতে হবে, ফ্যামিলি আছে, জব আছে, সবকিছু মেনটেন করতে হবে। সো ইউ আর অলসো এ পার্ট অফ মি, যেহেতু আমি এই লাইফে এখন ইয়ে করবো, সো আপনারাও আমার একটা পার্ট। সো অবভিয়াসলি আপনাদের ভালো মনে আমাকে দেখতে হবে। সো সেটা কোঅপারেটিভ ওয়েতে, সাপোর্টিভ ওয়েতে আমরা সবাই সবাইকে হেল্প করবো, এবং ওই ওই ফ্লোটা তৈরি করবো, যাতে আসলে আমি সবাই সবাইকে হেল্প করবো, আপনাকে হোক বা যেভাবে হোক, মোটামুটি 6 মাসের ভিতরে যাতে আমাদের একটা পেপার যাতে সাবমিট হয়, এই পর্যন্ত যাতে আমরা যাইতে পারি। আর কেউ যদি আসলে ফাঁকিবাজি চিন্তা ভাবনা নিয়ে আসলে আসেন, যে যেটা ভাই বলতো, যে আপনি আসছেন মনে করছেন কোনো মতে একটা পেপারে নামটা দিয়ে যদি বের হতে পারি, বাট প্লিজ আপনি এখানে আসছেন না। মানে শুধু শুধু মানে হোপফুলি ইউ আর ওয়েস্টিং অফ ইউর টাইম। তো যদি আপনি আসলে মোটিভেটেড থাকেন যে আই ক্যান এঙ্গেজ মাই টাইম, আমি আসলে শিখতে চাই, আমি নিজে থেকে শিখতে চাই, হ্যাঁ, আসলে এটা আমার কাজে লাগবে, আমি যদি এখান থেকে 2টা ওয়ার্ড শিখে আমার কাজে আসবে, আমি যদি এটা আর্টিকেল রাইটিং এর কোনো একটা কোশ্চেনের যদি আমার ইম্প্যাক্ট দিতে পারি, তাহলে আমার ফিউচার জার্নিতে সুবিধা হবে, তাহলে আপনি আসেন, আদারওয়াইজ আমরা কোনো টাইমিং। তো এই হচ্ছে আমার কথা। আর আমি চেষ্টা করি কোঅপারেটিভলি হেল্প করার, যেটা বললাম, আমার অলরেডি মনে হয় 6টা স্টুডেন্টকে আমি এই পর্যন্ত বিএসসি এমএসসি তে
থিসিস করাইছি, পিএইচডি তে গাইড হিসাবে কাজ করছি 2টা স্টুডেন্টের। সো মানে ওভারঅল মানে গাইডেন্স এর এক্সপিরিয়েন্সও মোটামুটি আমার আছে। সো হোপফুলি ইট উইল হেল্প ইউ, আই ডোন্ট নো এক একজনের মানে পার্সপেক্টিভস এখন কখন আপনি কিভাবে নিচ্ছেন বা নিবেন, আই ডোন্ট নো, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সাপোর্ট ইউ। দ্যাটস ওয়াই মানে দ্যাটস ওয়াই আপনি 6 মাস পরে যাতে আপনার নামের সাথে একটা পেপার থাকে, আপনি যেটা সাবমিশন দিতে পারেন। সো এই আর কি ওভারঅল আমার দিক থেকে। আচ্ছা হ্যাঁ, সামিউর ভাই। ভাইয়া ভাইয়া যে জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম যে ভাইয়া আমি বিশেষ করে আমার এক্সপেকটেশন থাকবে যে অ্যাটলিস্ট আপনি আমাদেরকে ডিরেকশন দিয়েন যে আমরা যেন প্রপার ওয়েতে যে আমরা 6 মাস পরে পাবলিশ করতে পারি। কারণ আমরা যারাই এখানে আছি, মেবি আমি অ্যাটলিস্ট আমার কথা বলি যে আমি হচ্ছে আমার নলেজ আছে, আমি অ্যাজ এ প্রজেক্ট ক্লাইমেট চেঞ্জের প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি ভাগ কাজ করছি, ইভেন টিম লিড করতেছি, কিন্তু দেখা গেছে যে আমার রিসার্চ পেপারটা পর্যন্ত আমার আগানো হয়নি। হইতে পারে যে আমার গ্যাপ পড়ছে, আমি কন্টিনিউয়াস ছিলাম না। তো জাস্ট মানে আমার ব্যক্তিগতভাবে যে আপনি আমাকে একটু জাস্ট গাইড করেন যে এই জিনিসটা এভাবে করলে কাজ মানে হবে, জাস্ট এইটুকু আমাদেরকে গাইড করলে আমরা এটা ইনশাল্লাহ আমরা পাবলিশ করতে পারবো ইনশাল্লাহ। আর আপনি যে আমাদের ল্যাবে আছেন ভাই? জি জি জি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখেন আমি আসলে আমার নিজেরকে ওইভাবে আসলে এক্সপ্রেস করতে চাই না। আমার আসলে ওভারঅল যা এক্সপিরিয়েন্স আছে, আমি আমার বেস্ট ট্রাই করবো আপনাদেরকে সেভাবে গাইড করার বা গ্রো করার বা ওই পথটাকে ধরাই দেওয়ার। কারণ এটাতে মানে ধরেন ওন সিচুয়েশন আমারও বেনিফিট, অ্যাজ এ অথর হিসেবে আমি আপনাদের সাথে থাকতেছি, গাইড দিচ্ছি, আমার নিজেরও তো লার্নিং হচ্ছে। হ্যাঁ, এখানে গিয়ে মানুষ প্রবলেমে পড়তেছে, এই জায়গাগুলোতে ডেভেলপ করা দরকার। সো ওই জায়গাগুলোতে আশা করি সমস্যা হবে না। বাট আপনি মনে হয় মোটামুটি এখন যেহেতু প্রজেক্ট ম্যানেজার সিনিয়র মানুষ, আপনার ফ্যামিলি আছে, জব আছে, ওভারঅল সবকিছু ব্যালেন্স করতে হবে। তো ওই টাইম দেখা যাচ্ছে আপনি এখানে চাইতেছেন যে ভাই এখনই দেন, মানে এটা অনেক সময় হবে না, আসলে এটা হওয়া পসিবল না। না না না, হ্যাঁ এটা এটা কখনোই চাবো না। জি জি, এটা আমাদেরও হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি আছে, আমাদের, জব আছে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ধরেন ধরেন আমাদের প্রতি সপ্তাহে যদি একটা মিটিং হয়, সো উই হ্যাভ 1 উইকস টাইম। আমরা উইকের যে দিনে আমাদের মিটিং আছে, উই ক্যান ডিসকাস দেন। আমরা ওই টাইমটা তো ওইভাবে প্রিজার্ভ করে রাখবো যে হ্যাঁ এই সময়টা আমাকে সবাইকে দিতে হবে, সবার সাথে ডিসকাশন করতে হবে, প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করতে হবে। আমিও তো একেবারে সব জানতো না, কাইন্ড অফ প্রবলেম তো সংক্ষিপ্ত আমি না, আমি সব জানি দুনিয়ার, এটা তো না। আমারও ল্যাকিংস আছে। আমাকে এমন হইতে পারে যে আপনার প্রবলেম সলভ করতে গিয়ে আমাকে পড়াশোনা করতে হচ্ছে, বা আমাকে এই জিনিসটা জি, নিয়ে আরেকটু ঘাটাঘাটি এটা মাউন্টেন ডিউ। করতে হবে। হ্যাঁ, এটা এটা তো হইতে হবে, কারণ আমি তো আসলে সব জানি ব্যাপারটা এরকম না। আমার এতগুলো পাবলিকেশন মানে তো আমি একেবারে দুনিয়ার বড় সায়েন্টিস্টের সব জানি এমনও না। সো মানে এটা উইন উইন হবে যে আমরা আসলে এটা কোঅপারেটিভ ভাবে, হ্যাঁ কোলাবোরেটিভ ওয়েতে এবং উইন সিচুয়েশনে আমরা কাজ করা করব। আচ্ছা, আমাদের আপনার সাথে নেক্সট ক্লাস কবে? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে 30 তারিখের পরে ক্লাস নিবো ভাই। আমি আসলে এই মাসে আমার একটা এক্সাম আছে, তারপরে আমার কিছু পিএইচডি অ্যাপ্লিকেশনও বাকি আছে, তারপরে অলরেডি কিছু অ্যাপ্লিকেশন ওদের সাথে আমার নিয়মিত যোগাযোগ করতে হচ্ছে। সো মানে ওভারঅল আই এম পাসিং বিজি টাইম। এদিকে আমার অফিস আছে, তো সব মিলাই আর কি একটু টাইট শিডিউল যাচ্ছে। সো হোপফুলি নট ইন দিস মান্থ, মানে অগাস্ট সেপ্টেম্বর ফার্স্টেই আমরা শুরু করবো, সেপ্টেম্বর ফার্স্টেই শুরু করবো। চেষ্টা করবো আমি 1-2 তারিখের দিকে একটা ক্লাস রাখার, হচ্ছে আমি একটু দেখি আসলে হয়তো 3 তারিখে বা 4 তারিখেই আমি একটা ক্লাস রাখার চেষ্টা করবো, 3-4 হোপফুলি। সামির ভাই, আপনি এখন কোন ফার্মে আছেন? আমি হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ডে একটা প্রজেক্ট আছে, ড্রট নিয়ে কাজ করতেছে। আমি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের যে ক্লাইমেট ড্রট কোন এরিয়া বা বরেন্দ্র এলাকা যেটা বলে, ওখানে হচ্ছে আমরা গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছি। গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট? জি জি। হ্যালো, গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার। জি জি। তারপরে তো আপনার নিজের প্রজেক্টেরই অনেক ডাটা আপনার কাছে থাকার কথা, এবং এই ডাটা গুলাকে ইভালুয়েট করেও তো আমরা মানে আপনি কাজে নিয়ে আসতে পারবেন। মানে আপনি যদি ওই জিনিসগুলো ধরতে পারেন, তখন আপনি নিজেই এগুলো পারবেন, আপনার কাছে প্রজেক্টের ডাটা দিয়েই ফিউচারে ভালো কি আছে। কারণ আমার কিন্তু জি ওই আপনার এরিয়াতেই আমার ড্রপ নিয়েও কাজ আছে, আবার আপনার ওই এরিয়াতেই আমার গ্রাউন্ড ওয়াটার নিয়েও কাজ আছে, ইভেন ওই এরিয়াতে আমার আর কি কাজ আছে। উম, আপাতত মনে হয় 2টাই আছে, ড্রপ নিয়ে আছে
গ্রাউন্ড ওয়াটার নিয়েও আছে। গ্রাউন্ড ওয়াটারে আমরা এই যে পটেনশিয়াল তবে জোন ম্যাপিং করছিলাম। জি জি, তবে আমি খুবই চাবো যে হচ্ছে মানে আমাদের এখন মানে নেক্সট আমাদের হচ্ছে ফ্লাড প্রজেক্টে ট্রান্সফার হয়ে যাব। তো হচ্ছে এখন আমাকে আচ্ছা যে ফ্লাড মডেলিং নিয়ে কাজ করতে হবে। তো আমি ইনশাল্লাহ আমি যে প্রপোজাল রেডি করব ওইটা আমি হেক্রাস আর HMS নিয়ে কাজ করবো আর কি। যদিও এটাতে আমি বিগিনার, আমি এটা নিয়ে শিখতেছি, কাজ করতেছি। Oh, that's great. তো I'm ইনশাল্লাহ আমি welcoming you চেষ্টা that করবো। because আমি নিজেও হেক্রাস আর মানে ফ্লাড মডেলিং এর জন্য হেক্রাস ভালো মোটামুটি, নট নেসেসারি হেক্রাস দিয়ে করতে হবে, এটা কিন্তু আরজিএস দিয়েও করা যাবে। বাট হেক্রাসে মডেলিং করলে দ্যাটস উইল গেট অ্যান ইনোভেটিভ কিছু একটা হবে। ঠিক আছে ভাই, কথা হবে, অসুবিধা নাই, এবং আমি আমার জি বেস্ট সাপোর্ট করার জি চেষ্টা ভাই, করবো জি আর জি কি। হ্যাঁ, জি sure. জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন বা কিছু জানার? আচ্ছা, যদি জানার না থাকে তাহলে মনে হয়, হ্যাঁ হ্যাঁ মারুফ। আমরা তো ভাই একবারই নতুন, এখন পর্যন্ত মানে কোনো কিছু এক্সপিরিয়েন্স বা কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, আমাদের শুরুটা আসলে কিভাবে হবে? তো এখানে অনেকেই আছে যারা কিছু কাজ কাজ করেছে বা কিছু এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো একটা পেপার কিভাবে শুরু করবে সেটা নিয়ে কাজ করবে। আমরা তো কিছুই করি না এখন পর্যন্ত, জাস্ট এখনো থার্ড ইয়ারে সেভাবে কিছুই করতে পারি না আমাদের হ্যাঁ, ক্ষেত্রে। আমাদের প্রথম ক্লাসই হবে এটার উপরেই, যে আমরা আসলে একটা নিজেদের ইন্টারেস্টেড টপিক ঠিক করবো, এই কোন টপিকে কাজ করতে চাচ্ছি। এবং ধরেন আমরা প্রথম দিন যদি ওটা নিয়ে ডিসকাস করি, সেকেন্ড ক্লাসে হয়তো আমরা ওই কি কোন টপিক ঠিক করছে সেটার উপরে কথা বলবো। এবং আমি হয়তো অ্যাজ এ এক্সপার্ট, মানে কাইন্ড অফ নট এক্সপার্ট, মানে এই ল্যাবে আমি এক্সপার্ট, সো আমি আসলে সবার সাথে কথা বলবো, আমার নিজে একটু যাচাই বাছাই করতে হবে যে হ্যাঁ, এই কাজটা করা যায় কি যায় না। তো গেলে তারপরে ফার্দার হ্যাঁ আমরা এইটার মধ্যে আস্তে আস্তে করে আর্টিকেল লেখা শিখবো, বা কোন পার্টে কোন জিনিসগুলো ইংলিশ করতে হয় সেটা শিখবো। এরপরে আমরা ওই কাজকে এক্সিকিউট করব। এই কাজের জন্য আমার কি ডাটা লাগবে, কোথা থেকে ডাটা ম্যানেজ হবে, কি কি অ্যানালাইসিস করবো, এগুলো প্রসেস বাই প্রসেস যাইতে হবে। এভরিথিং উইল নট গেট ইন ওয়ান ডে আর ওয়ান সেশন, we have 6 months. আমিও তো রাতারাতি সবকিছু শিখি নাই, সো মানে ইউ হ্যাভ টু পে ইউর টাইম, ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু লার্ন। ঠিক আছে, বাট প্রসেস গুলা, স্টেপ গুলা আমরা আমাদের ল্যাবে ডিসকাস করে, মিটিং করে সেগুলো ওখানে ঠিক করবো। ঠিক আছে, মানে কেউ কিছু জানে না দেখে ভয় পাওয়ার কিছু নাই, এখানে এখন সবাই ইকুয়াল। ঠিক আছে, না, যে আমার একটা জানে সে একটু বেনিফিট পাবে, যে একটু জানে সে একটু বেনিফিট পাবে। স্যার ফর একটা অ্যানালাইসিস করতে হয়তো তার একটু কম সময় লাগবে, সেই অ্যানালাইসিস করছে কাইন্ড অফ। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর। মানে আমাদের অনেক সময় রিসার্চের সময় কতগুলো ডেটা লাগে, অনেক সময় মানে পাওয়া যাইতে পারে কিংবা পাওয়া যেতে পারে না পারে, ওখানে দাদা কি করা যায় মানে তখন? আচ্ছা, এইটা আসলে একটা বিগ লিমিটেশন, বাংলাদেশের পার্সপেক্টিভ কিছুই করার নাই। মানে উই হ্যাভ টু সার্চ, উই হ্যাভ টু মানে কমিউনিকেট টু দ্যাট পারসন অফ দ্যাট অথরিটিস অফ অর্গানাইজেশন, কোনোভাবে ম্যানেজ করা যায় কি। এছাড়া তো আসলে কোনো উপায় নাই। আর তা না হলে অল্টারনেটিভ কোনো ডাটা নিয়ে কাজ করা যায় কিনা। সে আমাদের রেইনফলের ডাটা লাগবে, এখন রেইনফলের ডাটা বিএনপি থেকে পাইতেছি না, অল্টারনেট অপশন তো আছে, স্যাটেলাইট ডাটা থেকে কিন্তু আমরা বিএনপি ডাটা বের করতে পারি। যেহেতু অপশন নাই, ইউ হ্যাভ টু সার্চ ফর অল্টারনেটিভস। আর আমার নিজের কিছু যে ডাটা গুলা আছে হয়তো সেগুলো নিয়ে যদি কখনো কোনো কাজে লাগে, আমি হয় যে হ্যাঁ আমাদের আমরা একটা প্রজেক্ট রান করতে চাচ্ছি, আমার কাছে মনে হয়েছে প্রজেক্টটা খুবই সিগনিফিকেন্ট বা এই কাজটা খুবই সিগনিফিকেন্ট, আমার কাছে ডাটা আছে, সো আমি প্রোভাইড করবো, এটা নিয়ে অসুবিধা না। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে যে আফিয়া চৌধুরী, এই কাজগুলা করতে করতে কোন ফিল্ডে কাজ করতে হবে বা ফিল্ডের। আচ্ছা দেখেন, আমি আসলে এখানে ফিল্ডটাকে ওইভাবে ইয়ে করতে চাইনি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে অনেকে আছে সিভিলের, এগ্রিকালচারের আছে, ফিশারিজ এর একজন ছিল, তারপর ডিজাস্টার ছিল, সেফর বা মেট্রোলজি। তো দেখেন, আমি কিন্তু আমার ফিল্ডটাকে এক্সপ্লেইন করছি যে আমি বেসিক্যালি রিমোট সেন্সিং জিআইএস ইন দ্য মিড টাইমে এনভায়রনমেন্টাল ফিল্ডের যে কয়টা পার্ট আছে আমি এইগুলো নিয়ে কাজ করতে আগ্রহী। আমার ফর ন্যাচারাল হ্যাজার্ড, কোস্টাল জোন, তারপরে হচ্ছে মেট্রোলজিক্যাল ডাটা, টাইম সিরিজ বা কোয়ালিটির ডাটা। এই ফিল্ডে আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনি যে ফিল্ডেরই হন না কেন, আপনি সিভিলে পড়ছেন বা প্ল্যানিং এ পড়ছেন বা আদার্স যে কোনো ফিল্ডে আসেন না কেন, আমার কোনো অসুবিধা নাই।
কিন্তু আপনি যদি ওই যে একজন কি জানি সুজন কুমার একজন বলছিল যে সবকিছু কি হাতে ধরে শেখানো হবে, এখানে কিন্তু সবকিছু আপনার প্রত্যেকটা সফটওয়্যার হাতে ধরে শেখানোর মতো আসলে টাইম এই এই ফ্লোরে হবে না, কারণ একটা 6 মাসে একটা আর্টিকেল বের করা, একটা আর্টিকেল কমপ্লিট জায়গাতে নিয়ে যাওয়া এটা টাফ। হ্যাঁ, সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে কিছু। হ্যাঁ, যদি আপনি একটু জেনে থাকেন যে আপনি কোনো একটা সফটওয়্যারে কম বেশি কাজ পারেন, তখন কি আপনি কোনো গ্রুপে কাজ করতেছেন বা পারছেন, এটা আপনার জন্য একটা বেনিফিট। বাট না জানলে আপনাকে শিখতে হবে। এটা আমি আপনাকে রিসোর্স দিলাম যে আপনি এখানে একটু ঘাটাঘাটি করেন, এখান থেকে আস্তে আস্তে শিখতে পারবেন এটা। হ্যাঁ, বাসা থেকে সব কাজ করা যাবে, এটা নিয়ে অসুবিধা নাই। কারণ আমাদের কাজগুলাই হচ্ছে টেবিল বেসিস হবে, আমরা কোনো ফিল্ড ওয়ার্কে আমরা যাব না। তবে হ্যাঁ, যদি আমাদের কোনো কিছু এরকম দরকার হয় যে ফিল্ড ভ্যালিডেশনের দরকার, সেক্ষেত্রে হয়তো সেটা আমরা তো প্রপোজালের শুরু থেকেই বুঝবো। যদি এমন হয় আমরা চেষ্টা করবো এগুলোকে স্কিপ করার, কারণ আমাদের তো আসলে ফান্ডিং এর ব্যাপার স্যাপার আছে, এইসব ফিল্ডিং করতে হয়। তো এইগুলো তো আসলে আমাদের এই ফ্লোরে কারো দেওয়ার মতো সামর্থ্য আশা করি থাকলে তো আছে, আর না থাকলে আসলে আমরা চেষ্টা করবো এগুলোকে স্কিপ করার, যেগুলোতে আমাদের ওরকম ফিল্ড ভেরিফিকেশন পাওয়া যাবে। আর যদি এমন হয় যে আমরা যে ডাটা কোনোভাবে পাচ্ছি সেটা দিয়ে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে, তাহলে তো আমরা আগে থেকে বুঝবো, অবের হওয়ার কিছু নেই। ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কি ধরনের ডাটা দরকার বা আপনি কি কাজ করতে চাচ্ছেন এটা না বলা পর্যন্ত আমি আসলে ঠিক বুঝবো না। ইরিগেশন ওয়াটার আপনার এরকম বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে হয়তো ডাটা পাওয়া যাবে, তো ওদের সমস্যা হচ্ছে ডাটা কিনতে হবে। ওরা কোনো ডাটাই ফ্রি দিতে চায় না, ওরা দেন। আচ্ছা, এটা আপনি আমার ল্যাবে জয়েন করলে আমরা হয়তো এগুলো নিয়ে আরো ফার্দার ডিসকাস করতে পারবো যে এই ডাটাগুলো আসলে কোথায় পাওয়া যেতে পারে বা কিভাবে পাওয়া যেতে পারে, চেষ্টা করবো আমরা। কারণ আগের থেকেই কোন ডাটা আসলে পাওয়া সম্ভব কি সম্ভব না, আমি আমার অভিজ্ঞতার ভিতরে যদি থাকে তাহলে তো আমি বলতে পারবো যে এটা পাওয়া যাবে। তো ইরিগেশন ফিল্ডে একটু অসুবিধা আছে, কারণ এই বেশিরভাগ ডাটা তো ওয়াটার বোর্ডে থাকে, আর কি পিএইচসি থেকে কিছু ডাটা পাওয়া যায়, তো সেক্ষেত্রে কঠিন হতে পারে। অল্টারনেটিভ চিন্তা করতে হবে। এই জন্য আমি বেশিরভাগ টাইমে যে রিমোট সেন্সিং জিআইএস নিয়ে কাজ করছি, এখানে একটু কিছু পাওয়া যায়। আমি আপনাকে ডিমোটিভেট করতেছি না, ডাটা পাইলে তো কাজ করতে সুবিধাই। তো চেষ্টা করা যাবে কি ডাটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কিছু একটা, না? আচ্ছা, এরপরে আর কারো কোনো কিছু জানার? আচ্ছা, যদি আর কারো কিছু জানার না থাকে তাহলে মনে হয় আমরা আজকের মধ্যে শেষ করতে পারি। আপনারা যারা আসলে মোটামুটি ওভারঅল আমার বিষয়ে বা আমাদের ল্যাব সম্পর্কে ইন্টারেস্টেড, তারা আসলে জয়েন করতে পারেন। বাট বি অ্যাওয়ার দ্যাট আপনি যদি শর্টকাটে কিছু করতে চান, প্লিজ মাস্ট কাম ইন মাই ল্যাব। হ্যাঁ, আপনাকে নিজে শিখতে হবে, নিজেকে সময় দিতে হবে। আই উইল জাস্ট এ গাইড, আমি আপনাকে শুধু গাইড দিতে পারবো। হয়তো কিছু সমস্যা হলে সেগুলো সমাধানের জন্য পথ দেখা দিতে পারবো, যেরকম রাইটিংটা শিখাবো। কিন্তু যদি এখন আমাকে বলেন যে ভাই আর প্রোগ্রামিং আমি জানি না, আমার বুঝে শিখাইতে হবে, সরি, বা আমি পাইথন জানি না, আমাকে শিখাইতে হবে। এই ফ্লোরটা আসলে ওই হ্যান্ডস অন ট্রেনিং প্রোগ্রাম বা এইটা বেসিক্যালি হচ্ছে এমন একটা ফ্লোর যেখানে আপনাকে গাইড প্রোভাইড করা হবে কাজের জন্য, পুরো কাজটা কিভাবে করতে হয়, এটা করে এটা করেন, এটা করে এটা করতে হবে, এটা করে এই জায়গায় যেতে হবে, এটাকে এই ফর্মেটে লিখতে হবে। দিস ইজ নট এ হ্যান্ডস অন ট্রেনিং প্রোগ্রাম। আচ্ছা, আজকের পর যেটা ভালো হচ্ছে, আচ্ছা এইটা আসলে আমাদের যারা বিশ্বাস বিভাগে যারা অথরিটি আছে ওনারা বলতে পারবে, যদি দেওয়া হয় তাহলে ওনাদেরকে বলে দিব। আমি বলবো চাইছিল, যদি দেওয়া সম্ভব হয় তাহলে ওনারা হয়তো দিয়ে দিবে। হ্যাঁ, সো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মনে হয় আমরা শেষ করি, রাইট? কারো কিছু জানার আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকেন। আর যদি কারোর কোনো পার্সোনাল অপিনিয়ন বা কিছু আসলে জানার থাকে, আমার মেইল আইডি দেওয়া আছে। আচ্ছা, আমি তারপরে একটু মেইল আইডিটা দিয়ে দিই। যদি কারো মনে হয় যে একেবারে আসলে আমার এই কোশ্চেনটা এই ল্যাব শুরু করার আগে আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে একটি কথা বলতে চাচ্ছি, টু ক্যান কমিউনিকেট উইথ মি, আমি আমার মেইল আইডিটা দিয়ে দিচ্ছি এখানে। আমি এই যে চ্যাটে আমার মেইল আইডি দিচ্ছি, আর আমাদের ল্যাবেও মেবি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার কিছু একটা আছে যোগাযোগ করার। আপনারা ওখান থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনি ফোরে কমফোর্ট না হন যে আমি আসলে আপনাদের সাথে ব্যক্তিগত কথা বলতে চাচ্ছি, অসুবিধা নেই, একটু ল্যাবে জয়েন করবেন। জয়েন করার আগে ভালো মন্দ সবকিছু আপনি জানতে পারেন, আমার বিষয়ে আপনার প্রাইভেসি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন।
আর ল্যাবে যারা জয়েন করছেন তাদের সাথে তো কথা হবেই। আর যারা ইন্টারেস্টেড তারাও জয়েন করেন। অ্যাকচুয়ালি আমরা 6 মাসের একটা খুব জার্নি করবো এবং আমরা মোটামুটি পাবলিকেশন যেতে পারি বা সবার একটা পাবলিকেশন থাকে এবং ফিউচারে যাতে এটা হেল্প করে আপনি ক্যারিয়ারে। তো সবাই ভালো থাকেন তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর জয়েনিং।